আসসালামু আলাইকুম বাচ্চা লোক, কি অবস্থা আপনাদের সবার? সবাই জলদি ঝটপট জয়েন করে ফেলেন আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের। আজকে হচ্ছে আমরা লেকচার নাম্বার 3 ক্লাস শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। একটু ঠান্ডা কাশি টাশি আছে, আপনারা তো জানেনই বিষয়টা। তো বেশি গ্যাঞ্জাম করা যাবে না, বেশি গ্যাঞ্জাম করলে বাক স্বাধীনতা হরণ করে একদম চুপ করে ক্লাসে বসায় রাখবো। ঠিক আছে? জি গুরুজি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জি, শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো লাগছে। ঠিক আছে, টি শার্টটা সুন্দর না? এনাম ভাই গিফট করছে। এনাম ভাই টি শার্টটা আমাকে গিফট করলো, ভালোবেসে গিফট করলো, নতুন জার্সি। প্রচন্ড ভালোবাসা। ঠিক আছে, ওকে ওকে। ভাই আমি বুঝি তো ভাই, আমি চেহারা দেখলে বুঝি তো ভাই। অদ্ভুত ভাই, এটা মানুষ ঠান্ডায় বাঁচে না। আচ্ছা, তো আমরা গতদিন পর্যন্ত যেটা পড়ছিলাম, আমরা বেসিক্যালি লাস্ট দিন হচ্ছে সংকট কোণ রিলেটেড কথাবার্তা বলছিলাম, এবং সংকট কোণের সাথে আমরা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশনও দেখছিলাম। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন নিয়ে আসলে সেরকম অর্থে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম হইতে পারে না। ম্যাথমেটিক্যাল প্রবলেম যা হইতে পারে সেগুলো সব সংকট কোণ নিয়ে প্রবলেম হইতে পারে। আর আমরা এই আরেকটা টপিক, প্রকৃত এবং আপাত গভীরতা, গভীরতার পার্থক্য ঘটে পানির ভিতরে থাকা বা তরলের অভ্যন্তরে থাকা একটা বস্তুকে, বা যে কোনো একটা ভিন্ন মাধ্যমে থাকা একটা বস্তুকে অন্য কোনো মাধ্যম থেকে বা উপর থেকে দেখতে গেলে তার গভীরতার একটা পরিবর্তন আমরা দেখতে পাই। তো এই গভীরতার পরিবর্তন, অ্যাঙ্গেলের পরিবর্তন, এই সমস্ত জিনিসপত্র আমরা দেখি। এই রিলেটেড জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে কথাবার্তা বলবো। সো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক। তো একটু এই কথাটা আমি অ্যাকচুয়ালি শুরুর ক্লাসেও বলছিলাম, আরো একবার সবাইকে মনে করায় দেই। দেখেন, আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞান কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন স্টাইলে লেখা আছে। তো এখন আপনি যদি তপন স্যার বা ইসাক স্যার, যে স্যারদের বইগুলা খুব কমন পরিচিত, এই ক্লাসগুলা মানে এই বইগুলো আপনি যদি দেখেন, আপনি দেখবেন ওরা কিন্তু শুরুতেই হচ্ছে গলীয় তল, গলীয় তলে আলোর প্রতিসরণ, লেন্স প্রস্তুতকারকের সূত্র, এরকম বড় বড় কনসেপশন নিয়ে আসছে। সেই কাজটা আমার মোটেও পছন্দ না, আমি কখনো এটা করি নাই, সেটা আমি আপনাদের সাথেও করতেছি না। তো আমার কথা হচ্ছে গো স্লো। আমরা এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টার থেকে 12টা 13টাও ক্লাস নিতে পারি। সেটা আমার প্রপারলি পড়ানোর জন্য যতটুকু সময় লাগবে আমি এইটা ইনশাল্লাহ পড়াবো। ঠিক আছে? তো একটু আমার সাথে সাথে আগান, যেভাবে যা পড়াচ্ছি বইয়ের টপিকগুলো ওইভাবে ফলো করে যান। কোনো কনফিউশন থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন, সমস্যা নাই সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আচ্ছা, তো লাস্ট দিন আমরা একটা হোমওয়ার্ক দিছিলাম। এই হোমওয়ার্কটা অনেককেই মানে একটু গোজামিল দিয়ে করে ফেলছেন, এবং গোজামিল দিয়ে করার কারণে কেন জানি আবার সবার মিলেও গেছে। সবাই যেটা দেখছে যে এখানে একটা √2 দেওয়া আছে। তো যদি একটা √2 প্রতিসরণাঙ্ক দেওয়া থাকে, তাইলে আমরা কি শিখছি? আমরা শিখছি হচ্ছে সাইন থিটা সি সমান হচ্ছে 1/μ তো এইখান থেকে, বা থিটা সি ইকুয়ালস টু, আমি কি লিখে দিছি? থিটা সি ইকুয়ালস টু লিখে দিছি হচ্ছে সাইন ইনভার্স 1/μ এর মান কত? মিউ এর মান বসায় দিছো √2। এরপর এখান থেকে আসছে হচ্ছে 45 ডিগ্রি। সো এই স্টাইলে অনেকেই অঙ্কটা করছেন। যে এইটা বেসিক্যালি একেবারেই ঠিক না, এইটা বেসিক্যালি হচ্ছে পুরাপুরি ভুল একটা স্টাইল। আমরা কখনোই এইভাবে করতে পারবো না। আপনি তো কোশ্চেনই বুঝেন নাই। কোশ্চেন দেখেন, আপনাকে কি বলছে? আপনাকে বলছে একটি কাচের স্ল্যাবের সংকট কোণ 30 ডিগ্রি কখন? যখন এটাকে বায়ুতে রাখা হয়েছে। তার মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে এই এই মনে করি সেই কাচের স্ল্যাবটা, এবং এই কাচের স্ল্যাবের কি হয়েছে? এই কাচের স্ল্যাবের সংকট কোণ কত? এই কাচের স্ল্যাবের সংকট কোণ হচ্ছে 30 ডিগ্রি, অর্থাৎ আলো এইভাবে প্রতিসরিত হয়ে চলে যাচ্ছে। দ্যাট মিনস এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেল থিটা সি ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। এই হচ্ছে গ্লাস, এইটা হচ্ছে এয়ার, এবং এইখানে প্রতিসরণ কোণ কত? এইখানে প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাইলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে মিউ অফ গ্লাস ইন্টু সাইন অফ থিটা সি সমান সমান হচ্ছে মিউ অফ এয়ার ইন্টু সাইন অফ 90 ডিগ্রি, স্নেলের সূত্র অনুযায়ী।
তো এখানে মিউ অফ এয়ারের ভ্যালু কত, বাতাসের প্রতিসরণাঙ্ক 1 আমরা জানি, সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, সাইন 90 ডিগ্রির ভ্যালু 1 আমরা জানি। তাহলে এইখান থেকে আমরা যদি মিউ অফ গ্লাসটা বাইর করতে চাই, তুমি কিন্তু এখানে কাচের প্রতিসরণাঙ্ক এটা তুমি এখনো জানো না, তো কাচের প্রতিসরণাঙ্কটা বাইর করা লাগবে। এবং কাচের প্রতিসরণাঙ্কটা বাইর করলেই তুমি দেখবা যে এই যে √2 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট অন্য একটা মাধ্যমে রাখছি, এই যে মিউ অফ ঘন সমান 1/√2 লিখছি, এটা আসলে ভুল। তো খেয়াল করেন, তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো মিউ অফ গ্লাস ইজ ইকুয়ালস টু 1 divided by sin theta c, that means 1 divided by sin 30 ডিগ্রি। sin 30 এর ভ্যালু কত, sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ। তো এইখান থেকে 1 ডিভাইডেড বাই হাফ, তার মানে 2 উপরে চলে যাবে। বা এইখান থেকে মিউ অফ জি সমান কত, মিউ অফ জি সমান হচ্ছে 2। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম, এইখান থেকে আমরা পাইলাম হচ্ছে কাচের সংকট, সরি কাচের প্রতিসরণাঙ্কটা কত, কাচের প্রতিসরণাঙ্কটা হচ্ছে 2, কাচের প্রতিসরণাঙ্কটা 2। আচ্ছা, এইটা জানলে আমাদের লাভ কি, আমরা এর পরের সিনারিওটা বুঝি। এর পরের সিনারিওতে আমাদেরকে যেটা বলছে যে √2 প্রতিসরণাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যমে রাখলে, তার মানে এই যে আমাদের কাচের স্ল্যাবটা আছে, এই যে আমাদের কাচের স্ল্যাবটা আছে, তো এইখানে মিউ অফ গ্লাসের ভ্যালু কত, মিউ অফ গ্লাসের ভ্যালু হচ্ছে 2, এবং বাইরে অন্য কোনো একটা মিডিয়াম আছে, এই মিউ মিডিয়াম সমান কত, মিউ মিডিয়াম সমান হচ্ছে √2। তাইলে তুমি এইটা বুঝো, √2 কে তুমি যদি বলো যে এইটা ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক, তাইলে কিন্তু ভুল। √2 কিন্তু ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক না। এখানে দেখো গ্লাসের প্রতিসরণাঙ্ক কত, 2, আর অন্য যেই মিডিয়ামটা, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক কত, সেই মিডিয়ামের প্রতিসরণাঙ্ক √2, দ্যাট মিনস 1.4 সামথিং। তার মানে এখানে কাঁচটা হচ্ছে কি, কাঁচটা হচ্ছে বেসিক্যালি এখানে ঘন মাধ্যম, সরি কাঁচটা হচ্ছে এখানে ঘন মাধ্যম। তাইলে এই অবস্থা থেকে আমি যদি বলি যে এইখান থেকে কি হয়েছে, এইখান থেকে আমার একটা আলোক রশ্মি আপতিত হয়েছে। তো এই আলোক রশ্মি আপতিত হয়েছে, আমরা এই সংকট কোণ থিটা সি এর মান বাইর করতে চাই। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি সাইন থিটা সি, এরকম একটা ফরম্যাট দেখছিলাম যে মিউ অফ হালকা ডিভাইডেড বাই মিউ অফ ঘন। সাইন থিটা সি সমান কি, সাইন থিটা সি সমান হচ্ছে মিউ অফ হালকা ডিভাইডেড বাই মিউ অফ ঘন। তো মিউ অফ হালকার ভ্যালু কত, মিউ অফ হালকার ভ্যালু হচ্ছে √2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই 2। তো উপরে √2, নিচে 2, তো ভাগ করলে কত থাকে, নিচে থাকে হচ্ছে √2, দ্যাট মিনস 1/√2। বা এইখান থেকে সাইন থিটা সি সমান হচ্ছে 1/√2। সুতরাং এইখান থেকে থিটা সি সমান সমান হচ্ছে 45 ডিগ্রি। তো এইটা বেসিক্যালি আমাদের অ্যান্সার, বাট ওইটা না, ঠিক আছে? ওইভাবে অনেকেই করছো, আমি দেখছি গ্রুপে অনেকে এইভাবে সলভ করছো, বাট দিস ইজ নট রাইট এট অল। বুঝতে পারছি বাচ্চা লোক, বুঝতে পারছি। অ্যান্সার তো একই আসলো, একদম মায়ের মুইট দিয়ে একদম ফুটিয়ে দিব, অ্যান্সার একই আসলেই হবে নাকি? তুই তো কোয়েশ্চেনই ভুল বুঝছস, নাম্বার পাবি না। এমসিকিউ হইলে হয়তো আন্দাজে নাম্বার পাবি। এই যে গোজামিল গোজামিল সারাটা জীবন পাইলা যে গোজামিল, এরকম একটা গান আছে। ওকে জোশ, সেরা। চলেন আজকে আমরা কোটি কোটি ম্যাথ সলভ করব। তো এই কোটি কোটি ম্যাথের মধ্যে একটা মিষ্টি একটা ম্যাথ আমরা পাইছি, তো এই মিষ্টি ম্যাথটা আমরা সলভ করতে চাই, ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন পড়ি। এমসিকিউর মতো বাজে জিনিস পৃথিবীতে আর কিছু হইতে পারে না। কেউ একজন বলছে এমসিকিউ নাকি ভালো। এমসিকিউ হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, ঠিক আছে, তাদের কাছে এমসিকিউর মতো বাজে কোনো কিছু নাই। তুই একটা অঙ্ক করলি 10 লাইন, লাস্ট লাইনে তোর অ্যান্সার মিললো না, তুই নাম্বার পাইলি না, লাভ আছে? কোয়েশ্চেন পড়ি। 1.62 প্রতিসরণাঙ্কের একটি কাঁচের ফলকের উপর একটি আলোক রশ্মি আপতিত হইল। লাইন বাই লাইন পড়ি এবং সেই অনুযায়ী ছবি বানাইতে বানাইতে আগাই। তাহলে আমি মনে করলাম যে এইটা হচ্ছে আমার একটা কাঁচের ফলক,
খুব ভালো কথা, এত সুন্দর কাচের ফলক দেখেই বাসায় নিয়ে যেতে মন চাচ্ছে। তো এই কাচের ফলকের উপর কি হয়েছে, এই কাচের ফলকের উপর একটা আলোক রশ্মি এসে আপতিত হয়েছে। কেন? এমনি খুশিতে ঠেলায় ঘুরতে। তো এখানে মনে করেন এই আলোক রশ্মি আপতিত হইল। খুব ভালো কথা। এখনো আমি জানি না কোশ্চেনে কি বলছে, বাট এই আলোক রশ্মির যাওয়ার কথা ছিল হচ্ছে এই দিকে, সোজাসুজি যাওয়ার কথা ছিল, কিন্তু সে যাইতে পারবে না, গেঞ্জাম আছে, এগুলো আমরা জানি। তো যেটা হইছে, প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, আমরা তো জানি যে কোনো একটা তলের উপর যখন আলো আপতিত হয় তখন ওর তিনটা ঘটনা ঘটে। একটা হচ্ছে শোষণ, সেটার জন্য আমাদের কোনো ম্যাথমেটিক্যাল কাজ নেই, আর বাকি দুইটা হচ্ছে প্রতিফলন প্রতিসরণ। তো কিছুটা প্রতিফলনও হয়েছে, কিছুটা প্রতিসরণও হয়েছে। তো প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি দুটি পরস্পরের উপর লম্ব। আচ্ছা, খেলা সুন্দর, এখানে খেলাটা এখানে সুন্দর। তাহলে এই বরাবর মনে করি আলোক রশ্মি প্রতিফলিত হয়ে চলে গেল, এবং আলোর প্রতিফলন আমরা পড়ছি, আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ হচ্ছে সমান। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল হয়, প্রতিফলন কোণের জন্য এই অ্যাঙ্গেলটাও ইনসিডেন্ট অ্যাঙ্গেলের সমান হবে, যেহেতু প্রতিফলিত হয়েছে, প্রতিফলন। আচ্ছা, আর আরেকটা রশ্মি প্রতিসৃত হয়েছে, প্রতিসরিত হবে, তাইলে অভিলম্বের একটু কাছে টাইনে দিই, এইভাবে রাখি, দেখতে ভালো লাগবে। তো এই হচ্ছে প্রতিসরিত রশ্মি। তাহলে এইখানে মিষ্টি করে অ্যাঙ্গেলটা কত? এইখানে মিষ্টি করে অ্যাঙ্গেলটা হচ্ছে আর, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে কি বার করতে বলছে? আমাদেরকে বার করতে বলছে হচ্ছে আপতন কোণের মান কত, আই এর মান কত। 2 লাইনে অঙ্ক শেষ হয়ে যাবে, তারপরে অঙ্কটা আমরা করব। অঙ্কটা আমার ভালো লাগছে খুব, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এই লাইনটা একটু খেয়াল করি, প্রতিফলিত রশ্মি। তো প্রতিফলিত রশ্মি কোনটা? এইটা। এবং প্রতিসৃত রশ্মি কোনটা? এইটা। তো প্রতিফলিত এবং প্রতিসরিত রশ্মি এই দুইটা পরস্পর লম্ব, তাইলে এই দুইটার মধ্যবর্তী কোণের মান কত? এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এই দুইটার মধ্যবর্তী কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। সাবাস, আমি কারেক্ট অ্যান্সার দেখতে পাচ্ছি। সেজুতি, লাভ ইউ সো মাচ। সেজুতি সেরা বেটা, সেরা সেরা, তুই চ্যাম্পিয়ন। এই তো টার্গেট কি, মেডিকেল না ইঞ্জিনিয়ারিং? প্লিজ মেডিকেল বলিস না, দুঃখে আমার বুকটা ফেটে যাবে। না না, ঠিক আছে, ডাক্তার দরকার আছে। এই যে আমি অসুস্থ হয়েছি, ডাক্তার না থাকলে আমাকে সেবা কে দিত? বাট স্টিল ওকে। আচ্ছা, তো এইখান থেকে অলরেডি তোমরা অনেকেই বুঝতে পারতেছো, সঞ্জিদা অলরেডি অ্যান্সার দিয়ে ফেলছে। ভেরি গুড, ভেরি গুড সঞ্জিদা, অনেকেই অ্যান্সার করে ফেলতেছো। তো এত সহজ অঙ্ক কেন যে ভাইয়া করায় আমি বুঝি না। তাহলে এই জায়গাটায় খেয়াল করেন, এই যে এইটুকু অংশে খেয়াল করেন, যারা এখনো বুঝেন নাই, আমার মতো দুর্বল বাচ্চা আছেন। এই যে এইটুকু যদি খেয়াল করি, এইটা তো আসলে এক সরল কোণ, তার মানে এই পুরা কোণটার মান কত? এই পুরা কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এটা যেহেতু একটি সরল রেখা, আর এই পুরা কোণটার মান কত হবে? এই পুরা কোণটার মান 180 ডিগ্রি হবে। তার মানে আই প্লাস 90 ডিগ্রি প্লাস আর, এইটা সমান কি? এইটা সমান হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, আমি বলতে চাচ্ছি হচ্ছে আই প্লাস আর প্লাস 90 ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নাই। তো এটা নিয়ে যদি কারো কোনো কনফিউশন না থাকে, আমাদের দরকার হচ্ছে আপতন কোণের মান। তো আমরা আরটাকে রিপ্লেস করে দেই, তাহলে আমরা লিখতে পারবো বা আর ইকুয়ালস টু কি হবে? ওই পাশে নিয়ে গেলে আসবে 90 ডিগ্রি মাইনাস আই। তো আর এর জন্য একটা ইকুয়েশন পেয়ে গেলাম। আর এর জন্য ইকুয়েশনটা কি আসছে? আর এর জন্য ইকুয়েশনটা আসছে 90 ডিগ্রি মাইনাস আই, ঠিক আছে। আচ্ছা, তো এখন বাইরে কি মাধ্যম, এটা আসলে আমাদেরকে সরাসরি বলা নাই। তো দেখো, তোমাকে এইটা বলে দিছে যে কাঁচ মাধ্যমের প্রতিসরণাঙ্ক মিউ অফ গ্লাস কত? মিউ অফ গ্লাস হচ্ছে 1.62। মিউ অফ গ্লাসেরটা বলে দিছে। তো আমি ধরে নিলাম, যেহেতু কোনো কিছু বলা নাই, যে বাইরে হচ্ছে বাতাস, এবং মিউ অফ এয়ার কত? মিউ অফ এয়ার হচ্ছে 1। তাহলে আমরা এইখান থেকে যদি একটু সামনে আগাই, এখান থেকে আমরা যদি একটু সামনে আগাই, তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে সাইন
আই, আচ্ছা সাইন আই লেখার দরকার কি, এত খ্যাত স্টাইলে আমি কেন লিখবো? আমি লিখবো হচ্ছে মিউ অফ এয়ার ইন্টু সাইন আই সমান সমান হচ্ছে মিউ অফ গ্লাস ইন্টু সাইন অফ আর, বা এইখান থেকে সাইন অফ আই ডিভাইডেড বাই সাইন অফ আর সমান হচ্ছে মিউ অফ গ্লাস ডিভাইডেড বাই মিউ অফ এয়ার, বা এইখান থেকে সাইন আইটাকে আমি সাইন আই রাখি, সাইন আরটাকে কি লেখা যাবে? সাইন আরটাকে লেখা যাবে হচ্ছে 90 মাইনাস আই। তো 90 মাইনাস আই এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? মিউ অফ এয়ার। মিউ অফ এয়ার এর ভ্যালু কত? মিউ অফ এয়ার এর ভ্যালু হচ্ছে 1, আর মিউ অফ গ্লাসের ভ্যালু কত দেওয়া আছে? 1.62। তাহলে বসায় দেই 1.62। তো এটা পড়তেছে হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে, অল পজিটিভ, কজ হয়ে যাবে। বা এইখান থেকে সাইন অফ আই ডিভাইডেড বাই কজ অফ আই সমান সমান হচ্ছে 1.62, বা এইখান থেকে লিখতে পারি tan অফ আই সমান সমান হচ্ছে 1.62, বা এইখান থেকে আই ইকুয়ালস টু tan ইনভার্স 1.62, যা আসে অ্যান্সার মোস্ট প্রবাবলি 58 পয়েন্ট সামথিং। আয়নারাম ত্রিপুরা, এই অর্থহীন টেক্সট আরেকবার আমার স্ক্রিনের সামনে যদি আসে, আমি তোমাকে পুরো ক্লাসে আর কোনো কমেন্ট করতে দিব না, ঠিক আছে? কোনো দরকার নাই। তো তুমি এই ধরনের অর্থহীন টেক্সট আমাকে কেন করতেছো? 1.6, হ্যাঁ তোমরা যেটা বলতেছো সবাই বলতেছো 58.3, এইটাই হবে। সো এইটা আসে হচ্ছে 58.31 ডিগ্রি, অ্যান্সার 51.31 ডিগ্রি। বুঝতে পারছি? চিত্রটা এক্সামে আঁকলে ভালো। চিত্র আসলে আঁকা, ফিজিক্সের অঙ্কে চিত্র আঁকা হয় আসলে নিজের সুবিধার জন্য, কারণ চিত্র আঁকলে বেশিরভাগ ম্যাথ আমার চোখের সামনে ক্লিয়ার হয়ে যায়। কজ হইলো কেমনে? কজ হইলো, এটা তো আসলে ট্রিগোনোমেট্রির ব্যাপার। সাইন 90 মাইনাস আই, সো 90 মাইনাস আই মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তো এখানে অল পজিটিভ, যেহেতু সাইন আছে তো সাইন থাকলে সেটা কজ হয়ে যাবে। ট্রিগোনোমেট্রি তো বস, ট্রিগোনোমেট্রি, ঠিক আছে? বুঝতে পারছি। প্রতিশ্রিত মানে প্রতিসরিত, প্রতিসরিত, প্রতিসরিত আর প্রতিশ্রিত একই কথা। প্রতিশ্রিত আর প্রতিসরিত একই কথা, ঠিক আছে? আচ্ছা, সে যদি জেনে ভালো লাগলো। আল্লাহ আপনার মনোকামনা পূরণ করুক। আমরা ফার্স্টে একটা অঙ্ক করছি যেটা আগের দিনের হোমওয়ার্ক ছিল, এরপরে এইটাই আসছি। আচ্ছা, এরপরে আসি আমরা আরেকটা ম্যাথ করব। এইটা আপনাদের সাথে আমাদের এসএসসি লক্ষ্য জিপিএ 5 ক্লাসে দেখা হয়েছে কিনা আমার ঠিক মনে নাই, বা আপনারা তো আলোর প্রতিসরণ পড়ছিলেন। তো আলোর প্রতিসরণ পড়লে এই ধরনের ছোট ম্যাথ অনেকেই হয়তো করছেন, বাট কেউ কেউ হয়তো করেন নাই। তো আমি একটু কার্টিসি করে করে দিচ্ছি, যারা করে ফেলছো তারা আমাকে বকা দিও না প্লিজ, আজ আমায় বকা দিও না। তো কি বলছে? আপনাকে বলছে, অনেকের দেখা যাবে মুখস্থ আছে, অস্তগামী সূর্য দেখার জন্য পানির নিচ থেকে, পানির নিচ থেকে, এনাম ভাই লিখবো নাকি? না থাক, এমনিতে এনাম ভাই আজকে আমাকে বকা দিচ্ছে। একটা মাছ কত কোণে তাকাবে? কি বলছে কোয়েশ্চেনে? বলছে অস্তগামী সূর্য দেখার জন্য পানির নিচ থেকে একটা মাছ কত কোণে তাকাবে? আদিত্য, কি চমৎকার ভাবে ভুল অ্যান্সার দিচ্ছে একটা মানুষ, 50 বার ভুল অ্যান্সার দিল, ঠিক আছে? আহসান ভুল, এটা কি মানে আমি কি অবু 10-20 খেলতেছি নাকি? মানে যার যা ইচ্ছা সে তা বলতেছে। আহসান হোসাইন, ভেরি গুড, সেরা। সালমা ভুল উত্তর দিচ্ছ, অঙ্ক করো, অঙ্ক করো, ভুল উত্তর দিও না। ওকে, বুঝতে পারছি। তো আমরা গতদিন একটা টপিক পড়ছিলাম, আলোর রিভার্সিবিলিটি, মনে আছে? হ্যাঁ, আমাদের যে অ্যান্সার দেওয়া বাদ দে, সুভানা মার দিব কিন্তু। আমরা আলোর রিভার্সিবিলিটি পড়ছিলাম, মনে আছে? আলো বিপরীত পথে গমন করতে পারে।
মানে বিপরীত পথে গমন করতে পারে। এই জিনিসটার ব্যাপারটা কি, আমি একটু এটা তাৎপর্যটা আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমি মনে করি যে এইটা সাপোজ আমার যে কোনো একটা বিভেদ তল, তো এই বিভেদ তলের নিচে কি আছে, এই বিভেদ তলের নিচে আছে হচ্ছে পানি, আর বিভেদ তলের উপরে কি আছে, বিভেদ তলের উপরে আছে হচ্ছে বাতাস। ঠিক আছে, তো এই হচ্ছে আমার দেশের অবস্থা। তাজুলের মায়ের মুড়ি খাওয়ার খুব শখ লাগছে, ওরা সবাই তাজুলকে পিটাইতে হয়। ওকে, তো রিভার্সিবিলিটির ব্যাপারটা কি ছিল সেটা একটু বুঝেন। রিভার্সিবিলিটির ব্যাপারটা এরকম ছিল, ধরেন পানির নিচে এইখানে একটা লক্ষ্যবস্তু আছে, তো এই লক্ষ্যবস্তু থেকে আমরা সংকট কোণের কনসেপশন চিন্তা করব। সংকট কোণের কনসেপশন যদি আমরা চিন্তা করি, তাহলে এই লক্ষ্যবস্তু থেকে একটা আলোক রশ্মি যদি বিভেদ তলের উপর সংকট কোণে আপতিত হয়, যদি একটা আলোক রশ্মি বিভেদ তলের উপর সংকট কোণে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর, কি হবে, প্রতিসরণের পর সে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। প্রতিসরণের পর কি হবে, প্রতিসরণের পর সে বিভেদ তল ঘেঁষে চলে যাবে। যে এইখানে অ্যাঙ্গেলটা যদি এইখানে অ্যাঙ্গেলটা যদি কি হয়, এইখানে অ্যাঙ্গেলটা যদি সংকট কোণ থিটা সি হয়, তাহলে ওইখানে আমার প্রতিসরণ কোণের মান কত হবে, প্রতিসরণ কোণের মান হবে হচ্ছে 90 ডিগ্রি। তো এইটা হচ্ছে সংকট কোণের বেসিক কনসেপশন। এখন রিভার্সিবিলিটি আমাদেরকে কি বলছে, রিভার্সিবিলিটি আমাদেরকে এইটা বলছে, এটা হচ্ছে যে এখানে বস্তুটা কোথায় ছিল, বস্তুটা ছিল পানির তলে, বস্তুটাকে পানির তলে না রেখে আমি এইখানে রাখলাম। বস্তুটাকে কোথায় রাখলাম, বস্তুটাকে আমি রাখলাম হচ্ছে ওইখানে। তো এই জায়গায় বস্তু বলতে আমরা কি বুঝাচ্ছি, আমাদের দেখার টার্গেট কি, আমরা কি দেখতে চাই, আমরা দেখতে চাই হচ্ছে অস্তগামী সূর্য। তো সূর্য যখন অস্ত যাইতে থাকে সে তো একদম হরাইজন বরাবর, ঠিক আছে, একদম তল থেকে সে হচ্ছে নিচে নেমে যাইতে থাকে। তো এইখানে চাইলে আপনি এই জায়গায় এই বস্তুটার বদলে এখানে আপনি একটা সূর্য চিন্তা করতে পারেন, যে সূর্য মামা কি হচ্ছে, সূর্য মামা হচ্ছে ডুবে যাচ্ছে। তো রিভার্সিবিলিটি আমাদেরকে যেটা বলে যে আমি এই তীর চিহ্নের ডিরেকশনটাকে উল্টায় দিতে পারবো, আমি এই তীর চিহ্নের ডিরেকশনটাকে কি করতে পারবো, তীর চিহ্নের ডিরেকশনটাকে আমি উল্টায় দিতে পারবো। এইটাই হচ্ছে আমার রিভার্সিবিলিটি। সো তীর চিহ্ন ডিরেকশনটা এইটা যদি উল্টায় দেই, তাহলে নিচে যে তীর চিহ্নটা আছে সেইটাও উল্টায় যাবে। তো এইখান থেকে মনে করো আমাদের একটা সুন্দর আমি চিংড়ি মাছ আঁকতে পারি না, দরকার নেই চিংড়ি মাছ আঁকার। তো এইখান থেকে কি হচ্ছে, একটা মাছ উঁকি দিয়ে এইটা দেখতেছে। তো এই হচ্ছে রিভার্সিবিলিটির হিসাব। হ্যাঁ, 48 পয়েন্ট সামথিং যারা যারা বলছো তারা তারা ঠিক বলছো। তো এইখানে ঘটনা যেটা হচ্ছে, যে আপতন কোণের মান, আপতন কোণের মান কি হচ্ছে, আপতন কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর এই জায়গায় আমার যেই প্রতিফলন কোণ আছে, সেই প্রতিফলন কোণটা হয়ে যাচ্ছে সংকট কোণের সমান, যেটাই বেসিক্যালি আমাদের রিভার্সিবিলিটি। তো পানির জন্য আমরা প্রতিসরণাঙ্ক জানি হচ্ছে 4/3, আর বাতাসের জন্য আমরা প্রতিসরণাঙ্ক জানি হচ্ছে 1। বাকিটা তোমরা অনেকেই সলভ করে ফেলছো, আমাকে অ্যান্সারও দিয়ে দিছো, ভেরি গুড। তো আমি যেটা লিখতে পারবো মিউ ডব্লিউ সাইন থিটা সি, তো মিউ ডব্লিউ ইন্টু সাইন থিটা সি সমান সমান হচ্ছে মিউ এআর ইন্টু সাইন 90 ডিগ্রি, বা এইখান থেকে মিউ ডব্লিউর ভ্যালু কত, মিউ ডব্লিউর ভ্যালু হচ্ছে 4/3 ইন্টু সাইন থিটা সি সমান মিউ অফ এআর হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, বা এইখান থেকে থিটা সি সমান কি হবে, থিটা সি সমান হবে সাইন ইনভার্স 1/1 4/3, দ্যাট মিনস 3/4, সাইন ইনভার্স 3/4, দ্যাট মিনস সাইন ইনভার্স 0.75। তো শিফট সাইন 0.75 মারলে আসে কত, 48.59 ডিগ্রি, 48.59 ডিগ্রি। একটু কম বেশি হইতে পারে, কোনো সমস্যা নাই। 1.33 বসাইলে একরকম অ্যান্সার আসবে, আর সরাসরি 4/3 বসাইলে একরকম অ্যান্সার আসবে, খুব বেশি সমস্যা নাই।
এটা তেলাপিয়া মাছ, ঠিক আছে। রিভার্সিবিলিটির ক্ষেত্রে কোন বিন্দুতে আলো বিভেদ তল থেকে সেইটা আসলে সংকট কোণের উপর ভ্যারি করবে। এক একটা পয়েন্টের জন্য সংকট কোণ আসলে আলাদা হবে। ধরো এই পয়েন্টের জন্য সংকট কোণ যা হবে, যদি বস্তুটাকে আমি ভিন্ন কোনো জায়গায় সরাই ফেলি তাইলে ভিন্ন ভিন্ন হবে আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট কেসের জন্য না, এটা বস্তুর অবস্থানের উপর ডিপেন্ড করবে না। বেসিক্যালি বিভেদ তলের উপর যে কোনো বিন্দুতে থাকলেই, বিভেদ তলের উপর যে কোনো বিন্দুতে থাকলেই মাছটা যদি এই 48.59 ডিগ্রি কোণে তাকায় তাহলেই ও আসলে ওই সূর্যটাকে, অস্তগামী সূর্যটাকে দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা, ওকে, তানজিদা রাফা মাইর খাবি। একটা মানুষ এতদিন ধরে ক্লাস করে তারপরে এরকম গরিব দুঃখীদের মতো কমেন্ট করে, মানে এগুলো কি গরিব, ঠিক আছে। ওকে, রিভার্সিবিলিটি সব ক্ষেত্রেই হয়। তো এখন ব্যাপার যেটা হচ্ছে যে আমরা তো সংকট কোণের কনসেপশন জানি, তো সংকট কোণ জানার পরে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুটা এখন পানির ভিতর নাই, বস্তুটা এখন কোথায়, বাতাসে, অস্তগামী সূর্য, যেটা বেসিক্যালি একদম হরাইজন বরাবর পশ্চিম দিক বরাবর ঢলে পড়তেছে। সো এই দিক বরাবর আমি ধরে নিলাম এটা হচ্ছে পশ্চিম। তো এইখান থেকে আলো এসে অভিলম্বের উপর পড়ছে, তারপর হচ্ছে বাঁকায় নিচে নেমে গেছে, ঠিক আছে। সংকট কোণ না ভেবে শুধু প্রতিসরণ কোণ ধরে করলেও হবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, একই একই। এই জন্যই তো আমি আই আর এগুলা লিখে দিছি। ওকে, আসেন এইবার আরেকটা ভালো ম্যাথ, মজার ম্যাথ করব। এইটাও হয়তো আপনারা এসএসসি তে করেন নাই, করতেও পারেন বলা যায় না, বা এরকম হইতে পারে যে অনেকেই হয়তো জ্যামিতিক আলোক বিজ্ঞানটা পড়ে ফেলছেন, কলেজে পড়ে ফেলছেন বা বিভিন্ন জায়গায় পড়ে ফেলছেন, তারা হয়তো বা জানবেন। তো একটু সিচুয়েশনটা বুঝেন। সিচুয়েশনটা এরকম, মনে করেন যে অনেক বড় একটা সুইমিং পুল আছে, একটা জলাধার সুইমিং পুল আছে। তো ওই সুইমিং পুলের নিচে একটা লাইটের সোর্স আছে, আলো জ্বলতেছে। এইটা লাইটের সোর্স, একটা ছোট আলো জ্বলতেছে এরকমও বলতে পারে, বা তোমাকে বলতে পারে একটা চকচকে পদার্থ রাখা আছে। বা কোথাও কোথাও দেখবা যে মানে এই অঙ্কটার ভিতরে একটু ডিটেকটিভ গল্প ঢুকায় দেয়, ফেলুদা চলে আসছে, সে হচ্ছে ওই ওর ভিতর থেকে হচ্ছে একটা হীরা থেকে আলো বের হচ্ছে, এই ধরনের জিনিসপত্র বলে। তো আমাদের অত কিছু দরকার নেই, আমরা চিন্তা করি যে একটা লাইট সোর্স আছে। তো এই লাইট সোর্স থেকে আলোক রশ্মি বের হচ্ছে, তাইলে নিচে কি আছে, নিচে আছে হচ্ছে পানি, উপরে কি আছে, উপরে আছে হচ্ছে বাতাস। তো যখনই আলো বের হচ্ছে, তো হ্যাঁ কিছুটা আলো নর্মালি প্রতিসরিত হবে, সেই আলোটা মানুষের চোখে এসে লাগবে। তো আমরা পানির দিকে তাকাইলেই বুঝবো যে হ্যাঁ এখানে একটা মানে আলো জ্বলতেছে, তার মানে নিচে একটা লাইট সোর্স আছে। এখন তুমি একটু চিন্তা করো, যদি নিচ থেকে সামহাও সংকট কোণে আলোক রশ্মি আপতিত হয়। সবাই বুঝো কথাটা কি বলছি, নিচ থেকে যদি আলোক রশ্মি সংকট কোণে আপতিত হয় তাহলে কি আর সেই আলোক রশ্মি মানুষের চোখে পৌঁছাবে? কথাটা বুঝো, নিচ থেকে আলোক রশ্মি বিভিন্ন অ্যাঙ্গেলে আপতিত হচ্ছে, তাহলে সেটা মানুষের চোখে এসে পৌঁছাইলো। কিন্তু যখনই নিচ থেকে আলোক রশ্মি সংকট কোণে এসে পৌঁছাইলো, সংকট কোণে এসে বিভেদ তলে আঘাত করলো, তখন কিন্তু সেই আলোক রশ্মি আর মানুষের চোখে গিয়ে পৌঁছাবে না। তো এইটা একটু বলো যে তুমি মনে করো সুইমিং পুলের পাশে আড্ডা দিচ্ছ, বা এখানে মনে করো পিজা পাস্তা খাওয়া হচ্ছে, জুস, হ্যাঁ এরম ভাই ট্রিট দিচ্ছে আমাদের সবাইকে। তো আমরা যদি পাশের থেকে সুইমিং পুলের দিকে তাকাই, তো যেই আলোটা সংকট কোণে আপতিত হইছে সেটা তো আর আমরা দেখবো না। যে আলোটা সংকট কোণে আপতিত হইছে ও তো বিভেদ তল ঘেঁষে চলে গেল, সেটা তো আর আমরা দেখবো না। আমরা কি দেখব, এই যে লাইটটা বের হচ্ছে, এই লাইটটা বের হওয়ার জন্য পানির মধ্যে একটা বৃত্তাকার তল তৈরি করে। এটা কি বুঝো, পানির মধ্যে একটা বৃত্তাকার তল তৈরি করে। এই জিনিসটা কি বোঝা যায় বা ফিল করা যায় বস লোক? ধরে নিলাম এই মনে করেন আমার দেশের অবস্থা, দেশের অবস্থা ভালো না রে, দেশের অবস্থা খুব কঠিন। আচ্ছা যাই হোক,
তো মনে করি এই হচ্ছে আমার আরো একটি দেশের অবস্থা, দেশের অবস্থা। তো এইখান থেকে কি হচ্ছে, এইখান থেকে সাপোজ এইখানে একটা লাইট সোর্স আছে, ঠিক আছে? লাইট সোর্সের এত গরিব অবস্থা হইলে কেমনে হবে? এখানে একটা লাইট জ্বলতেছে, একটা হলুদ রঙের আলো টালো কিছু একটা এরকম জ্বলতেছে। আর উপরে কি আছে আমাদের? সব উপরে আছে হচ্ছে সব পানি, উপরে সব পানি আছে, উপরে সব পানি আছে। এখন এই লাইট সোর্স থেকে কি হচ্ছে? এই লাইট সোর্স থেকে আলোক রশ্মি বের হচ্ছে। তো মনে করি এই একটা আলোক রশ্মি বের হইলো। তো এই আলোক রশ্মি বের হয়েও কি করবে? ও প্রতিসরিত হয়ে দূরে চলে যাবে, খুব স্বাভাবিক কথা। আচ্ছা, এরপর আমি চিন্তা করলাম এখান থেকে আলোক রশ্মি আরেকটু বড় কোণে গেছে, তো আরেকটু বড় কোণে গেলে ও আরো দূরে চলে যাবে। এরপরে মনে করলাম আরেকটু বড় কোণে গেছে। এইবার মনে করো আলোক রশ্মি আর প্রতিসরিত হচ্ছে না, আলোক রশ্মিটা কি হচ্ছে না, আর প্রতিসরিত হচ্ছে না, ও হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে, ও হচ্ছে বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। এটা তো আপনি এক পাশে দেখলেন। সিমিলার কাহিনী এই পাশেও হবে না যে এইখান থেকে একটা আলোক রশ্মি বের হইল, তো এই আলোক রশ্মিটা প্রতিসরিত হয়ে দূরে চলে গেল, এইখান থেকে আরেকটা আলোক রশ্মি বের হইল, এইটা প্রতিসরিত হয়ে আরো দূরে চলে গেল, এবার এখান থেকে আরেকটা আলোক রশ্মি বের হইলো। এখন এই মামা দেখতেছে যে না, আমার তো আর যাওয়ার জায়গা নাই, আমাকে তো পানি বের হইতে দিচ্ছে না, তাইলে আমি পানির তল ঘেঁষে সাঁতার কাটতে কাটতে চলে যাই। ঠিক আছে, বুঝতে পারছিস? তো এই হচ্ছে আমাদের সেটআপ। এখন এইটা একটু বুঝেন, আমরা যা দেখতেছি এইটা তো একটা 2 ডাইমেনশনাল ছবি, আমরা যা দেখতেছি এটা তো একটা 2 ডাইমেনশনাল ছবি, 2 ডিগ্রি ছবি। কিন্তু আমি যখন নর্মালি কোনো বস্তুকে দেখি, এটা তো আমি 3D ভিউ দেখি, ত্রিমাত্রিক ব্যবস্থা বরাবর দেখি। তো যেইটা হচ্ছে যে চারপাশেই তো আলো ছড়াচ্ছে, আলো কি হচ্ছে, আলো হচ্ছে চারপাশেই ছড়ায় যাচ্ছে। তো একজন মানুষ ও যদি টপ ভিউ দেখে বা সাইড ভিউও যদি দেখে, টপ ভিউ বা সাইড ভিউ যে কোনো ভিউ ও যদি দেখে, ও বেসিক্যালি কি দেখবে জানেন? ও বেসিক্যালি দেখবে যে এইটা যদি পুরা সুইমিং পুলটা হয়, এইটা যদি পুরা সুইমিং পুলটা হয়, মানে কাহিনী বুঝো, এখান থেকে আলো ডানে চলে গেছে, তাইলে এর আগ পর্যন্ত সব দেখা যাচ্ছে, এখান থেকে বাইরে আসতেছে সব দেখা যাচ্ছে, এখান থেকে বাইরে আসতেছে সব দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না কদ্দুর, এর ওই পাশে আর দেখা যাচ্ছে না, এর ওই পাশে আর দেখা যাচ্ছে না। বুঝতে পারছি? সো তুমি টপ ভিউ দেখো বা সাইড ভিউ দেখো, তুমি আসলে কি দেখবা জানো? তুমি দেখবা হচ্ছে এই রকম একটা আলোর বৃত্ত, তুমি এই রকম একটা আলোর বৃত্ত দেখতে পাবা। এইটুক বুঝছি কিনা বলেন, এইটুক বুঝছি কিনা বলেন? আলোটা কি সোজা ফেলা হয়েছে না আড়াআড়ি ভাবে ফেলা হয়েছে? বস, আপনি আগের ক্লাসগুলা করেন নাই, যেই আলোটা সোজা পড়ছে ও আসলে সোজাই বের হয়ে চলে যাবে, এইটাকে বলে লম্ব আপাতন। 90 ডিগ্রি কোণে, সরি 0 ডিগ্রি কোণে আপতিত হইলে 0 ডিগ্রি কোণেই চলে যাবে। ঠিক আছে, 3D দেখাইলে আরো ভালো হইতো, বোর্ডের মধ্যে 3D দেখাবো? আচ্ছা, তো 90 ডিগ্রি কোণে, 0 ডিগ্রি কোণে আপতিত হইলেও আসলে 0 ডিগ্রি কোণে চলে গেছে, তখন আর কিছু না হয়, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সুইমিং পুল যদি গোলাকার না হয়, সুইমিং পুল গোলাকার না হইলেও আলো গোলাকার হবে। সুইমিং পুল চার কোণাও হইতে পারে, গুড, ভালো কথা বলছিস, সুইমিং পুল চার কোণাও হইতে পারে, কোনো সমস্যা নাই। সুইমিং পুল চার কোণাও হইতে পারে, আমাদের তাতে কোনো সমস্যা নাই, আলো গোলাকার হবে। এখন আবার বলবি বাংলাদেশের ম্যাপ আঁকছেন, কি ম্যাপ আঁকছেন বাংলাদেশের? বাংলাদেশের ম্যাপ এরকম নাকি, বাংলাদেশের পতাকা? তো ব্যাপারটা হচ্ছে আলো তো আসলে চারদিকে বের হচ্ছে,
এইখানে যদি একটা লাইট সোর্স থাকে, আলো ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, কোনাকুনি যাচ্ছে, চতুর্দিকে আলো বেসিক্যালি এরকম চতুর্দিকে চলে যাচ্ছে। তো আলো আলটিমেটলি উপরে উঠলে একটা আলোর বৃত্ত তৈরি করবে, বুঝতে পারছেন? ঠিক আছে, আলো পুরো পৃষ্ঠে ছড়াবে না, পুরো পৃষ্ঠে ছড়াবে এই বাকি যেই জায়গাগুলো আছে, এই জায়গাগুলোতে আলো বেসিক্যালি আর বের হচ্ছে না। এই জায়গাগুলোতে আলো বেসিক্যালি হচ্ছে পানির ধার ঘেঁষে চলে যাচ্ছে, এই জায়গাগুলোতে আলো পানির ধার ঘেঁষে চলে যাচ্ছে। এই জন্য আমরা সেটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি? এইটুকু আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারেন, আমাকে একটু অ্যাসিওর করেন এইটুকু বুঝতে পারছেন। আচ্ছা, তো এইটুকু যদি বুঝতে পারেন, এবার আসেন আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, অনেক তো কথা হলো। তো আপনাকে এরকম একটা সিনারিও দেওয়া হয়েছে, তো এই সিনারিওতে আপনাকে বলছে যে আলোর বৃত্তটা দেখা যাচ্ছে, সেই আলোর বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে 1.4 মিটার স্কোয়ার। আলোর বৃত্তের ক্ষেত্রফলটা কত? আলোর বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে 1.4 মিটার স্কোয়ার। আপনাকে দুইটা জিনিস বাইর করতে হবে, একটা হচ্ছে পুলের গভীরতা কত, একটা হচ্ছে আমরা কি বাইর করতে চাই, আমরা বাইর করতে চাই এই যে সুইমিং পুলটা আছে, এই সুইমিং পুলটার গভীরতাটা কত, আর দুই নাম্বারটা বাইর করতে চাই আলোকিত অংশে, আলোকিত অংশের পানির ভর কত, আলোকিত অংশের পানির ভর কত। তো এইখানেও বেসিক্যালি আমাদেরকে সংকট কোণ এবং মানে সংকট কোণের কনসেপশনই আমাদেরকে কাজে লাগাইতে হবে, এবং তেবং আর কিছু নাই। ঠিক আছে, জাস্ট আমরা সংকট কোণের কনসেপশন কাজে লাগাবো, সংকট কোণের কনসেপশন কাজে লাগাইলে আমাদের অঙ্কটা মিলে যাবে টপাক করে। টর্চ লাইট জ্বালালে জুড়ে, হ্যাঁ হ্যাঁ, টর্চ লাইট জ্বালালে বেসিক্যালি ওইটা তো আসলে সামনে একটা কাজ বসানো থাকে আর লাইট বেসিক্যালি চারদিকে ছড়ায় পড়ে, এটাই মেইন কারণ। ঠিক আছে, কেমনে কি 1.4, এটা আমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে, এটা কোয়েশ্চেন বাবা, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে। আলো গোলাকার কেন থাকবে? আলো গোলাকার থাকবে, তুমি ব্যাপারটা একটু বুঝো। ধরো এইখান থেকে আলো বের হচ্ছে, এইখান থেকে আলো বের হচ্ছে, সো আলো ডানে যাচ্ছে, মনে করো সংকট কোণে গিয়ে পড়ছে, এই হচ্ছে সংকট কোণ। সংকট কোণে পড়লে ও আর প্রতিসরিত হবে না, ও হচ্ছে সোজা অনুভূমিক বরাবর চলে যাবে। এই পাশেও সংকট কোণে পড়ছে, তাহলে ও অনুভূমিক বরাবর চলে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত সংকট কোণের আগ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ও কি করছে, ততক্ষণ পর্যন্ত ও বাইরে আসছে। এই যে এই আলোক রশ্মিটা কি হয়েছে, এই আলোক রশ্মিটা বাইরে আসছে, তো এইটা আমরা সাইড থেকে দেখতে পাবো। এই আলোক রশ্মিটা বাইরে আসছে, এইটাও আমরা সাইড থেকে দেখতে পাবো। এইখানে আরো অনেকগুলো আলোক রশ্মি আছে, মনে করো এইখানে আরো অনেকগুলো আলোক রশ্মি আছে, এইখান থেকে এই একটা আলোক রশ্মি বের হয়েছে, তো এই আলোক রশ্মিটাও প্রতিসরিত হয়ে চলে গেছে, এইটাকেও আমরা দেখতে পাবো। এইখান থেকে একটা আলোক রশ্মি বের হয়েছে, এইটা প্রতিসরিত হয়ে চলে গেছে, সো এই আলোক রশ্মিগুলো আমরা সব দেখতে পাচ্ছি। তো আমরা আসলে কতক্ষণ আলোক রশ্মিগুলাকে দেখব? যতক্ষণ পর্যন্ত সংকট কোণে আপতিত হয় নাই, যতক্ষণ পর্যন্ত সংকট কোণে আপতিত হয় নাই ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো। তো সংকট কোণে আগ পর্যন্ত আমরা দেখতে পাবো। আমরা কতক্ষণ পর্যন্ত দেখতে পাবো? সংকট কোণের আগ পর্যন্ত। এখন তুমি তো জিনিসটাকে 2 ডিমেনশনাল দেখতেছো, বাট জিনিসটা তো 3 ডিমেনশনাল, তুমি তো খালি সাইড থেকে দেখতেছো, জিনিসটা তো এরকম না, জিনিসটা তো একটা ত্রিমাত্রিক বস্তু, হয় এটা একটা মানে বর্গাকার বা আয়তাকার বা একটা সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে তো ওর চারদিকে পানি আছে। তো এই যে আলো বের হচ্ছে, এটা সামনেও বের হচ্ছে, পিছেও বের হচ্ছে, চতুর্দিকে বের হচ্ছে। তো বেসিক্যালি এখানে এই রকম একটা আলোকিত বৃত্ত দেখা যাবে। কেন আলোকিত বৃত্ত দেখা যাবে?
এই রশ্মিগুলার কারণে, এই যে রশ্মিগুলা বের হইছে, এই রশ্মিগুলার কারণে এই আলোকিত বৃত্তটা দেখা যাবে। এই পাশের রশ্মিগুলা বের হয় নাই, এইটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে, এইটা বিভেদ তল ঘেঁষে চলে গেছে। তো এইখানে বেসিক্যালি কোনো আলো বাইরে থেকে দেখা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, ফাইন। তো যাই হোক, তোমরা খুব গঠনমূলক কথাবার্তা বলছো দেখে আমার আত্মা শিহরিত হয়ে যাচ্ছে, আমার কিছু বলার নেই। ঠিক আছে, আজকে এমনিতেও কথাবার্তা বলতে পারছি না। তৌফিক, গভীরতার ভ্যালুটা দেখাই, গভীরতার একটা ভ্যালু, সেজুতিও গভীরতার একটা ভ্যালু বলছো, ভেরি গুড। তো খেয়াল করো, আমি এই রশ্মিটা নিয়ে কাজ করব। কোন রশ্মিটা? যেই রশ্মিটা হচ্ছে সংকট কোণে আপতিত হয়েছে। তো আমি যদি সেই রশ্মিটাকে নিয়ে কাজ করি, সো এই রশ্মিটাকে আমি মনে করো বাইর করে নিয়ে আসলাম, এবং এই রশ্মিটা প্রতিসরণের পর এইভাবে চলে গেছে, সে বেসিক্যালি বিভেদ তল ঘেঁষে চলে গেছে। সো এইখানটায় আমি ধরে নিলাম যে এইখানে আমার কি আছে, এইখানে আমার একটা অভিলম্ব দেওয়া আছে। অভিলম্ব তো এখানে আছেই, এখানে একটা অভিলম্ব আমি চিন্তা করছি জাস্ট এইখানটায়, জাস্ট এইখানটা একটা অভিলম্ব চিন্তা করছি, কারণ আরগুলা চিন্তা করে আমার লাভ নাই, ওগুলা তো কোনোটা সংকট কোণ না, এখানে বেসিক্যালি সংকট কোণ। তো আমি শুধু এইটুকু জায়গাকে এখানে বাইর করে নিয়ে আসছি। আচ্ছা, তো এখন চিন্তা করো, আমি এইখানে বললাম যে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা অবভিয়াসলি আমার সংকট কোণ বা থিটা সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার সংকট কোণ বা থিটা সি। তো এই অ্যাঙ্গেলটা যদি আমার সংকট কোণ বা থিটা সি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ। আর এর মান কত? আর এর মান হচ্ছে 90 ডিগ্রি। মিউ অফ ওয়াটার কত? মিউ অফ ওয়াটার হচ্ছে 4/3। মিউ অফ এয়ার কত? মিউ অফ এয়ার হচ্ছে 1। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে ভ্যালুটা যা আসবে অলরেডি আমরা সেটা জানি, যে আমরা লিখতে পারি হচ্ছে মিউ ডব্লিউ ইন্টু সাইন অফ থিটা সি সমান মিউ অফ এয়ার ইন্টু সাইন অফ 90 ডিগ্রি, যেখানে মিউ অফ এয়ার এর ভ্যালু কত? মিউ অফ এয়ার এর ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, বা এইখান থেকে সাইন থিটা সি সমান 1/মিউ ডব্লিউ, বা এইখান থেকে থিটা সি সমান সাইন ইনভার্স 3/4। এবং এই ভ্যালুটা আপনারা জাস্ট আগের অঙ্কে বের করছেন। থিটা সি এর ভ্যালু কত? থিটা সি এর ভ্যালু সম্ভবত আসে হচ্ছে 48.59 ডিগ্রি, 48.59 ডিগ্রি। সো এইখান থেকে আমরা কি পাইছি? এইখান থেকে আমরা হচ্ছে সংকট কোণের ভ্যালুটা কত সেইটা পাই গেছি। আচ্ছা, তো এখন সংকট কোণের ভ্যালু জানলে আমাদের লাভটা কি? সংকট কোণের ভ্যালু জানলে আমাদের লাভটা হচ্ছে, আমরা বেসিক্যালি কি বাইর করতে চাই? আমরা বেসিক্যালি বাইর করতে চাই হচ্ছে এই যে পুল আছে, সুইমিং পুলটা আছে, এই সুইমিং পুলটার গভীরতা, এই সুইমিং পুলটার গভীরতা আমরা বাইর করতে চাই। তো এইখানে দেখেন, আপনাকে কোয়েশ্চেনে একটা ডেটা দেওয়া আছে, আলোর যেই বৃত্তটা দেখা যাচ্ছে, যে আলোকিত বৃত্তটা তৈরি হয়েছে, যে আলোকিত বৃত্তটা তৈরি হয়েছে, সেই আলোকিত বৃত্তের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে 1.4 মিটার স্কোয়ার। তো এইটা আমরা লিখতে পারি, গিভেন আলোর বৃত্তের এরিয়া এ সমান কত? বৃত্তের ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার। তো এইটা সমান কত? এইটা সমান হচ্ছে 1.4, বা এইখান থেকে আর ইকুয়ালস টু কি লিখা যাবে? আর ইকুয়ালস টু লিখা যাবে 1.4 ডিভাইডেড বাই পাই, টোটালটার উপরে রুট, বা এইখান থেকে আর ইকুয়ালস টু কি লিখা যাবে? আর ইকুয়ালস টু লিখা যাবে হচ্ছে রুট ওভার 1.4 ডিভাইডেড বাই পাই, করলে আসে হচ্ছে 0.6675, এত কিছু লিখতে পারবো না, 0.67। তো আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.67 মিটার। তাইলে এইখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম। তো এই যে ব্যাসার্ধটা পাইছি, এই ব্যাসার্ধটা কিসের ব্যাসার্ধ? এই ব্যাসার্ধটা হচ্ছে
আলোকিত বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা, এটারে আবার আর দেখলে আমার কাছে মনে হয় প্রতিসরণ কোণ, এটারে আবার প্রতিসরণ কোণ টোন ভাবিস না। এইটা কি? এইটা হচ্ছে আলোকিত বৃত্তের ব্যাসার্ধ, এইটা হচ্ছে আলোকিত বৃত্তের ব্যাসার্ধ। তো একটু ছবিটা খেয়াল করতে হবে। আলোকিত বৃত্তের ব্যাসার্ধ বলতে আপনি কি বুঝাচ্ছেন ভাই? আলোকিত বৃত্তের ব্যাসার্ধ, তো এইখানে তো আসলে বলাটা খুব সহজ যে ও আচ্ছা এইটা ব্যাসার্ধ তো এইটাই হবে। তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার আলোকিত বৃত্তের ব্যাসার্ধ। কিন্তু আমি একটু এই ছবিতে আসি, আমি এই যে নিচের যে মেইন ছবিটা, এই ছবিটায় আসতে চাই। তাহলে এই ছবিতে আমি যদি ব্যাসার্ধের কথা বলি, তাহলে একটু খেয়াল করেন ব্যাসার্ধ কি? এইটা ব্যাসার্ধ না আমার? এইটা আমার সেই আলোকিত বৃত্তের ব্যাসার্ধ না? বুঝেন, এই যে বাহুটা, এইটার কথা বলতেছি, তাইলে এইটাই তো আমার সেই আলোকিত বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, আমরা কি বাইর করতে চাই? আমরা বেসিক্যালি এই যে গভীরতাটা আছে, এই গভীরতাটা বাইর করতে চাই। আমরা এই গভীরতাটা বাইর করতে চাই। তাহলে গভীরতা যদি বাইর করতে চাই, এখন খেয়াল করেন এইখানে আপনি কি দেখতেছেন? এইখানে আপনি দেখতেছেন এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে সংকট কোণ থিটা সি। দ্যাট মিনস এইখানকার এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটাও হবে সংকট কোণ থিটা সি, মানে একই তো অ্যাঙ্গেল, এই থিটা সি আর এই থিটা সি, এইটা বেসিক্যালি একই কথা। এই থিটা সি আর ওই থিটা সি, এটা বেসিক্যালি একই কথা। এখন এই লাইনটারে যদি তোমার মন চায় অন্যভাবেও করা যায়, বাট এইভাবে তুমি যদি একটু চিন্তা করো যে এই লাইনটারে আমি একটু টেনে দিলাম, তো এই লাইনটারে যদি আমি টেনে দেই, তাহলে এই যে পুলের গভীরতা এইচ, এই এইচ এর মান কত আমরা বের করতে চাইছি। আর এই যে এই বাহুটা, এই বাহুটা কি? এই বাহুটাই হচ্ছে এইটা আর ওইটা, এই দুইটাই বেসিক্যালি একই বাহু বুঝাচ্ছে। এইটাই বেসিক্যালি ওর রেডিয়াসের ভ্যালু, এইটাই বেসিক্যালি ওর রেডিয়াসের ভ্যালু। ঠিক আছে, হলুদ বৃত্তটাই এই সাদা বৃত্ত, এই হলুদ বৃত্তটাই সাদা বৃত্ত, এটা জাস্ট উপর থেকে দেখছি আর কিছু না, একই জিনিস। সরি। তাহলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে খেয়াল করেন আমরা হচ্ছে টেন থিটা সি যদি লিখি, টেন থিটা সমান আমরা কি জানি? লম্ব বাই ভূমি। তাহলে এইখান থেকে সুতরাং আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো টেন থিটা সি সমান হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, দ্যাট মিনস আর ডিভাইডেড বাই এইচ, বা আমরা এইচ এর মান চাই, তো এইচ ইকুয়ালস টু হচ্ছে আর ডিভাইডেড বাই টেন থিটা সি। দ্যাট মিনস আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 0.67 মিটার। টেন থিটা সি দ্যাট মিনস 10 অফ 48.59 ডিগ্রি সমান সমান খুব ছোট মোটো কিছু একটা আসার কথা বোধ হয়। তাহলে এটা আসে হচ্ছে 0.67 ডিভাইডেড বাই 10 অফ 48.59 ডিগ্রি, 0.59 আসছে আমার, 0.587। ওকে ফাইন, তাহলে এইখান থেকে আমরা কি পাইছি? এখান থেকে আমরা পাইছি 0.59 মিটার। বুঝতে পারছি? তাহলে আমি পুরোটা একবার ছোট করে গো থ্রু করে দিচ্ছি, কেউ না বুঝলে খেয়াল করে নিও। মেইন যেটা হয়েছে, এখান থেকে একটা লাইট সোর্স আছে, এই লাইট সোর্স আলো মারতেছে। তো এই যে আলোটা মারতেছে, এই আলোটা বেসিক্যালি চতুর্দিকে ছড়াচ্ছে। এখানে আমরা বেসিক্যালি একটা 2 ডিমেনশনাল ছবি দেখতেছি। আমরা দেখতেছি আলো ডান পাশে যাচ্ছে, আলো বাম পাশে যাচ্ছে, আলো বেসিক্যালি সামনেও আসতেছে, আলো বেসিক্যালি পিছেও যাচ্ছে, চতুর্দিকে যাচ্ছে। তো এই যে আলো চতুর্দিকে যাচ্ছে, যাইতে যাইতে একটা সার্টেইন পয়েন্টে, কোন সেই সার্টেইন পয়েন্ট? সংকট কোণ। যখনই আলো সংকট কোণে আপতিত হবে, তা আলো কি সংকট কোণে একদিকেই আপতিত হবে? না, চতুর্দিকে আপতিত হবে। চতুর্দিকে আলো যখন সংকট কোণে আপতিত হবে, তখন আলোটা বিভেদ তল ঘেঁষে চলে যাবে, তখন আর আলো প্রতিসরিত হবে না। তো এই সংকট কোণের আগ পর্যন্ত বেসিক্যালি আলোক রশ্মি বের হয়েছিল। এই যে আলোক রশ্মিগুলা কি হয়েছে? এই আলোক রশ্মিগুলা বের হয়েছে, এই আলোক রশ্মিগুলা বের হয়েছে। তো এই যে আলোক রশ্মিগুলা বের হয়েছে, এই বের হওয়ার জন্য
এইটুকু এলাকা কি দেখা যাবে? এইটুকু এলাকা আলোকিত দেখা যাবে, আলো দেখা যাবে, লাইট ফুটে আছে দেখা যাবে। তো জিনিসটাকে উপর থেকে বা সাইড থেকে দেখলে এই রকম একটা আলোকিত বৃত্ত দেখা যাবে। তো আমাদেরকে সেই আলোর বৃত্তের ক্ষেত্রফলটা দেওয়া আছে, ঠিক আছে, আলোর ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো আমাদেরকে কি বের করতে বলছে? পুলের গভীরতা বের করতে বলছে। তো পুলের গভীরতা কিভাবে বের করব? ফার্স্টে যেহেতু সংকট কোণে আপতিত হয়েছে, তাহলে এই সংকট কোণ অ্যাঙ্গেলের মানটা লাগবে। তো এটা আমরা স্নেলের সূত্র ব্যবহার করে আমরা সংকট কোণ বা আপতন কোণের মানটা কত সেইটা বের করে ফেলছি। আচ্ছা, এরপরের কাহিনী খুব সিম্পল, আমাদেরকে এরিয়া দেওয়া আছে। এরিয়ার মান কত? এরিয়ার মান হচ্ছে 1.4। তো এরিয়ার মান যদি 1.4 হয় তাহলে পাই আর স্কোয়ার। এখান থেকে আর এর মান আমরা বের করছি, রুট টুট করছি, এখান থেকে রেডিয়াসের ভ্যালুটা বের করে ফেলছি। অঙ্ক শেষ হয় নাই এখনো। তো রেডিয়াসের ভ্যালু বের করার পরে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এই সংকট কোণে আলো আপতিত হয়েছে, এই হচ্ছে আমার রেডিয়াস বা ব্যাসার্ধ। তো এইটা যদি আমার রেডিয়াস বা ব্যাসার্ধ হয়, এইটাও বেসিক্যালি আমার রেডিয়াস বা ব্যাসার্ধ। তো আমার কি লাগবে? আমার হচ্ছে উচ্চতা বা গভীরতা, এইটা লাগবে। তো এই উচ্চতা বা গভীরতা এইচ এর মান কত আমরা সেইটা বাইর করতে চাই। তো টেন থিটা, টেন থিটা সমান কি? টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। তো টেন থিটা সমান লম্ব বাই ভূমি বসাইছি, ক্যালকুলেশন করছি, এইখান থেকে আমাদের যেটা বের করার সেটা বের করে ফেলছি। বুঝতে পারছি? বুঝতে পারছি না? লাইট একসাথে অনেকগুলো থাকলে খুব গ্যাঞ্জাম লেগে যাবে, তখন আর এত সুন্দর সিঙ্ক্রোনাইজেশনে ঘটনাটা ঘটবে না, ঠিক আছে? লাইট অনেকগুলো থাকলে গ্যাঞ্জাম। এক লাইট হজম হইতেছে না, হয় আইছে লাইট অনেকগুলো নিয়ে। আচ্ছা, তো ক নাম্বারটা আমাদের শেষ বা এক নাম্বারটা আমাদের শেষ। পরেরটাই কি বার করতে বলছে? পরেরটায় বার করতে বলছে আলোকিত অংশে পানির ভর কত। তো এই জায়গায় অনেকেই অ্যান্সার করছো, আমি জানি না তুমি কি মেথডে করছো। যদি হয়ে থাকে ভেরি গুড, 100 ভেরি গুড, সেরা তুমি। যদি না হয়ে থাকে এটা আসলে যে কোনো ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট মানুষজন ঠিকঠাক অ্যান্সার দিবে, এইটাই আমি আশা করি। সো কাহিনী আসলে খুব সিম্পল। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে আলোকিত অংশে পানির ভর কত। তো নরমালি আমি যদি পানির ভর, সেটা যে কোনো ক্ষেত্রে, আপনারা কাজ শক্তি ক্ষমতা বা এরকম অনেক চ্যাপ্টারে পানির ভর বের করছেন। তো পানির ভর এম সমান কি? এম সমান হচ্ছে রো ইন্টু ভি। ভি মানে কি? ভি মানে হচ্ছে ওর আয়তন। এখন তুমি একটু চিন্তা করো, এই যে নিচের যে লাইট সোর্সটা আছে, এই যে নিচের যে লাইট সোর্সটা আছে, এইটার জন্য আলোগুলা বের হচ্ছে, আলোগুলা তো চতুর্দিকে বের হচ্ছে। তো বেসিক্যালি এইখানে একটা আলোর বৃত্ত তৈরি হয়েছে, সেটা ঠিক আছে, বাট আলটিমেটলি জিনিসটার শেপ কি? একটা কনিকের মতো না? এখানে একটা কোণ তৈরি হয়েছে না? কোনকের আয়তন, ভেরি গুড। তো এটা বেসিক্যালি একটা কনিক, এখানে আমাদের একটা কোণ তৈরি হয়েছে। তো এই যে কোণ, সো আমরা এইখানে বলতে পারি কি আলোকিত অংশের আয়তন, আলোকিত অংশের আয়তন ভি ইকুয়ালস টু কোনকের আয়তন কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। এই আমি ঠিক লিখছি তো? ভুল হলে বলিস। বা ভি ইকুয়ালস টু 1/3 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত 0.67 স্কোয়ার ইন্টু এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু বোধহয় আমরা পাইলাম 0.59 নাকি? ইন্টু 0.59, ঠিক লিখছি তো? 0.59, হ্যাঁ ঠিক আছে। তো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা আয়তনটা পেয়ে যাব। সো আয়তনটা কত আসে? 1/3 ইন্টু এই দুষ্টু ইন্টু 3.1416 ইন্টু 0.67 স্কোয়ার ইন্টু আবার দুষ্টু ইন্টু 0.59 করলে আসে হচ্ছে 0.277। গুড, থ্যাংক ইউ। তো 0.277 যেহেতু আয়তন, তাই হচ্ছে মিটার কিউব। তো এইখান থেকে আমরা হচ্ছে আলোকিত অংশে পানির আয়তন কত এটা বাইর করে ফেলছি। আলোকিত অংশে
পানির আয়তনটা কত আমরা বের করে ফেলছি। সো আমাদের এখন কি লাগে? আমাদের লাগে হচ্ছে পানির ভর। তো বাকিটা তো খুব সহজ, তোর ছোট ভাইও পারবে। বা এম সমান কি রো, রো মানে কত? পানির ঘনত্ব, রো হচ্ছে 1000, ভি কত? ভি হচ্ছে 0.277, 0.277 কেজি পার মিটার কিউব। মিটার কিউব কাটা কেজি, দ্যাট মিনস 277 কেজি। বুঝি? উৎসব, তোমার চিন্তা ভাবনায় বোধহয় একটু ভুল হচ্ছে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন যদি হয়, তুমি বলতেছো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে পুরা, মানে কি বলছো আমি বুঝি নাই, বাট মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইলে আসলে কিছুই দেখা যাবে না। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইছে তার মানে আসলে কি? তার মানে আলো এইখান থেকে বের হইছে, এইখানেই চলে আসছে, আলো এখান থেকে বের হইছে, এইখানেই চলে আসছে। এইটাই তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সম্পূর্ণ আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফেরত আসবে, সম্পূর্ণ আলোক রশ্মি প্রথম মাধ্যমে ফেরত আসবে, ঠিক আছে? 4/3 হবে? কোথায় 4/3? এখানে আবার 4/3 কেন লাগবে? 4/3 কোত্থেকে আসলো? ভি ইকুয়ালস টু 4/3? না, 4/3 কোত্থেকে আসছে? না না, 4/3 হবে না। গেঞ্জাম করিস না তো বাবু, এমনিতেই নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরের অঙ্কটা দেখ, কোয়েশ্চেন পর। পারলে হোমওয়ার্ক দিব, পারলে হোমওয়ার্ক দিব। জলদি কোয়েশ্চেন পড়ো, জলদি কোয়েশ্চেন পড়ো, জলদি কোয়েশ্চেন পড়ো। পানির মধ্যে 2.7 সেন্টিমিটার নিচে, তো এই 2.7 সেন্টিমিটার নিচে আলোক উৎস রয়েছে। উৎস থেকে ঠিক খাড়া উপরের দিকে অস্বচ্ছ চাকতি ভাসছে। এখানে একটা অস্বচ্ছ চাকতি আছে, ঠিক আছে? এখানে একটা চাকতি দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, উপর থেকে, উপর থেকে আলো দৃশ্যমান না হলে, উপর থেকে আলো দৃশ্যমান হচ্ছে না, এইটার মানে কি? এইটার মানে হচ্ছে এই যে এখান থেকে একটা আলোক রশ্মি বের হইছে, এইটা হরাইজন্টাল বরাবর চলে যাচ্ছে। এইখান থেকে একটা আলোক রশ্মি বের হইছে, এইটা হরাইজন্টাল বরাবর চলে যাচ্ছে। এই আলোক রশ্মিগুলা দেখা যাচ্ছে না। আর যা বের হইতো সেইটাকে কি করছে? সেইটাকে এই অস্বচ্ছ চাকতি, ঠিক আছে? অসৎ চাকতি বলতেছিলাম আমি, অসৎ চাকতি, অস্বচ্ছ চাকতি হবে। অস্বচ্ছ চাকতি ওই আলোটাকে আটকায় দিচ্ছে, যেইটা বেসিক্যালি আগের বার বের হইতে পারতেছিল, যেই জন্য আমরা আলোর বৃত্তটা দেখতেছিলাম। তো এইখান থেকে এই অস্বচ্ছ চাকতিটার ব্যাস কত বাইর করতে বলছে, এরিয়া কত বাইর করতে বলছে। এইখানে আপনার এটা উল্টা আর কি, এখানে আপনার এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, এখানে আপনার এইচ এর ভ্যালু দিয়ে দেওয়া আছে। এইচ এর ভ্যালু হচ্ছে এইটা, কিন্তু আপনার রেডিয়াস বাইর করতে বলছে বা ডায়ামিটার বাইর করতে বলছে। ডায়ামিটার কত আর এরিয়া কত, এই দুটো জিনিস বাইর করতে বলছে। ওকে, পারবেন, থ্যাংক ইউ। এরা ভাই বিশ্বাস করেন, আমি এই জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে যেই পরিমাণ পড়ালেখা করতেছি, সত্যি কথা, মানে পড়ালেখা করতে হচ্ছে। কেন পড়ালেখা করতে হচ্ছে বলি, মানে ধরো এখন তুমি বললা যে ভাই আপনি ভেক্টর পড়ান বা আপনি পর্যাবৃত্ত গতি পড়ান, তো এটা তো প্রতি বছরই পড়াচ্ছি। জ্যামিতিক আলোক বিজ্ঞানও যদি প্রতি বছর পড়াইতাম এত পড়ালেখা করা লাগতো না। কিন্তু মানে লিটারি আঁকিবাজি করছি এটা তো বলবো না, দরকার হয় নাই। গত 4-5 বছর কারো লাগে নাই, এত ডিটেলসে কাউরে পড়াই নাই। তো এই জন্য বেসিক্যালি অনেক খাটাখাটনি করে আমার বেসিক্যালি জ্যামিতিক আলোক বিজ্ঞানের ক্লাস নিতে হচ্ছে। খাটাখাটনি নিয়ে আমার কোনো সমস্যা নাই। আমার যেটা কথা, আমি ফিল করতেছি আমার জ্যামিতিক আলোক বিজ্ঞান 16টা ক্লাস করানো উচিত। ক্লাস পাইছি 9টা, তারপর এনাম ভাইয়ের সাথে দেন দরবার করে ক্লাস বাড়াইছি মনে কর আরো 3টা, ঠিক আছে? মানে প্রচুর। এসএস কেন নিতে হবে আমি বুঝলাম না, কিসের এসএস নিবি? এসএস মানে কি? এসএস মানে বুয়েটে পড়লে তোরা জানবি, এসএস মানে হচ্ছে
স্টেইনলেস স্টিল, এটা আমি তোদের জেনারেশনের কাছ থেকে শিখছি। এসএস মানে হচ্ছে স্ক্রিনশট। অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, চৌম্বকের কি হবে? হ্যাঁ, চৌম্বকও বিষয়টা এরকম আর কি। ঠিক আছে, চৌম্বকের ক্ষেত্রেও বিষয়টা এরকম। ওকে, আসি আসি আমরা একটা নতুন কনসেপ্ট দেখব। নতুন একটা কনসেপ্ট আমরা দেখব, যেই কনসেপ্টটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে প্রকৃত এবং আপাত গভীরতা। ঠিক আছে, আমরা এই টপিকটা নিয়ে এখন কিছুটা জ্ঞান গর্ভ আলোচনা করব, প্রকৃত এবং আপাত গভীরতা। আব্দুর রহমান, পদার্থবিজ্ঞান কঠিন, আই এম সরি। আমার খুব পছন্দের একজন ফিজিক্স টিচার এই কথাটা বলেন, প্রায় বলেন, যদিও আমি ইদানিং অনলাইনে তার ক্লাস আর দেখি না। উনি যেটা বলেন সেটা হচ্ছে, যদি তোমার কাছে যদি পদার্থবিজ্ঞান কঠিন লাগে তাহলে এটা তোমার টিচারের দোষ। আই এম সরি আপনার কাছে ফিজিক্সটা কঠিন লাগে, আমি খুবই সরি, খুবই সরি। আই লাভ ইউ বাচ্চা। আসেন আসেন আমরা দেখি পদার্থবিজ্ঞানটা আরেকটু সহজে পড়া যায় কিনা। আমি ধরে নিলাম যে এইটা হচ্ছে কোনো একটা বিভেদ তল। তো এই বিভেদ তল আছে আমাদের, এই বিভেদ তলে খুব ভালো কথা, বিভেদ তল আছে। এখন এইখানটায় মনে করি, নিচে মনে করি ঘন মাধ্যম, বা নিচে ধরেই নিলাম যে নিচে হচ্ছে পানি আছে। ঠিক আছে, নিচে কি, নিচে হচ্ছে ঘন মাধ্যম বা নিচে হচ্ছে পানি। চিন্তা করলাম আর কি, আমাদের জন্য তো পানি চিন্তা করা সহজ, যে এটা হচ্ছে একটা ঘন মাধ্যম, এটা হচ্ছে পানি, আর বাইরে কি আছে, বাইরে আছে হচ্ছে বায়ু। তো এইটা বায়ু বা পানি হইতে হবে এরকম না, যে কোনো মাধ্যমের ক্ষেত্রেই হইতে পারে, বাট আপাতত আমরা কমন দুইটা মাধ্যমের জন্য চিন্তা করতেছি। ঠিক আছে, আচ্ছা। তো আমি ধরে নিলাম যে এইটা মনে করি তলদেশ। হ্যাঁ, এটা কোনো একটা বিকার হইতে পারে, জার হইতে পারে, এইটা একটা সুইমিং পুল হইতে পারে, এটা একটা বালতি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে আমি এটার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেই, যেহেতু এটা আমার কোনো একটা সলিড অবজেক্ট, তাহলে আমি এখানে একটা ব্যারিকেড দিয়ে দেই। সো এইটা মনে করি একটা, মানে এটা একটা জলাধার আর কি। ঠিক আছে, এত গ্যাঞ্জাম না করি, এটা কি, এটা হচ্ছে একটা জলাধার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একটি জলাধার। এই হচ্ছে আমাদের একটি জলাধার, আর এইটাও তাইলে পাল্টায় দেই, এইটাও বেসিক্যালি আমাদের পানির একটা লাইনই থাকুক। এইটাও হচ্ছে আমাদের সেই পানির লাইনটা। আচ্ছা, একটু লেখালেখি বন্ধ করো দয়া করে, আল্লাহর ওয়াস্তে সবাই লেখালেখি বন্ধ করো। যেটা বুঝাচ্ছি ইম্পর্টেন্ট টপিক, মজার টপিক, এবং এইটা বুঝলে বেসিক্যালি এখান থেকে সিকিউ এমসিকিউ মিলাই 2-4 নাম্বার কমন পাই যাবেন, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা। তো আমি ধরে নিলাম যে এইখানে আমার কোনো একটা বস্তু রাখা ছিল। এইটা এক টুকরা পাথর হইতে পারে, একটা কয়েন হইতে পারে, যে কোনো কিছু, একটা বস্তু এখানে রাখা ছিল, পাথরের টুকরা, কয়েন, হেনা তেনা হাবিজাবি, যে কোনো কিছু রাখা ছিল। ঠিক আছে, লেখালেখি বন্ধ করো, লেখালেখি বন্ধ করতে বলছি, লেখালেখি একদম বন্ধ। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইখান থেকে কি হচ্ছে, এইখান থেকে আলোক রশ্মি বের হচ্ছে। তো খুব ভালো কথা, আলোক রশ্মি বের হচ্ছে, এই মনে করেন আলোক রশ্মি বের হইল। এখন এই যে আলোক রশ্মি বের হইছে, ওর তো বেসিক্যালি কি করার কথা, ওর তো বেসিক্যালি অভিলম্ব থেকে দূরে চলে যাওয়ার কথা, যেহেতু সে ঘন মাধ্যম থেকে কি করছে, হালকা মাধ্যমের দিকে যাচ্ছে। তো ও কি করবে, ও অভিলম্ব থেকে দূরে চলে যাবে, অভিলম্ব থেকে ও এই জায়গায় দূরে চলে যাবে। ঠিক আছে, অভিলম্ব থেকে দূরে চলে গেল। এই যে আলোক রশ্মিটা বাঁকায় গেল, অভিলম্ব থেকে দূরে গেছে, এটা কি তোরা বুঝতেছিস? আলোক রশ্মিটার কিন্তু সোজা এই বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু এই বরাবর না গিয়ে সে কি করছে, সে হচ্ছে দূরে চলে গেছে। এই দূরে যাওয়ার কারণে ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা ঘটছে এইটা, যে এইখানে যদি একজন অবজারভার, এইখানে যদি একজন অবজারভার চোখ দিয়ে দেখতে চায়, যে আমি যদি দেখি যে আলোক রশ্মিটা কই থেকে বাইর হচ্ছে, আলোক রশ্মিটা আসতেছে কোত্থেকে, তো ও আসলে কি দেখবে, ও তো আর এই বাঁকানো ঘটনাটা দেখবে না। মনে করবে আলোক রশ্মি বোধহয় সোজা
এই বরাবর পেছন থেকে আসতেছে। আলোক রশ্মি বোধহয় সোজা কি হচ্ছে, আলোক রশ্মি সোজা এই বরাবর পেছন থেকে আসতেছে, এই রকম একটা পারসেপশন তার তৈরি হবে, এই রকম একটা ধারণা তার তৈরি হবে, এবং এইখানে সে ওই বস্তুটার একটা অবাস্তব বিম্ব দেখতে পাবে। এখানে ওই বস্তুটাকে বা সে বস্তুটাকে এখানে দেখতে পাবে। সে বস্তুটাকে কোথায় দেখবে? সে বস্তুটাকে দেখবে হচ্ছে এইখানে। কেন বস্তুটাকে এইখানে দেখবে? কারণ সরি, কারণ এই যে আলোক রশ্মি চলে গেছে, এই আলোক রশ্মি তো বাঁকায় তার চোখে গেছিল, কিন্তু সে যখন তাকাইছে সে তো আর এই বাঁকানো পথে দেখবে না, সে দেখবে আলোক রশ্মিটা সরাসরি এইখান থেকে আসছিল। এবং এই পরীক্ষাটা তোমরা খুব ইজিলি করতে পারো। এক বালতি পানির মধ্যে একটা কয়েন ফেলে দিবা বা এক টুকরা পাথরই ফেলে দিবা, এবং সাইড থেকে যখন তুমি তাকাবা তখন তোমার কাছে মনে হবে কয়েনটা বোধহয় কিছুটা উপরে উঠে আসছে। এইটা কি কখনো কেউ এক্সপেরিমেন্ট করছো বা ফিল করছো কিনা? মানে যেটা আমি নিজে করছিলাম, আমি এটা খুবই সহজ একটা জিনিস। তো এইটা চাইলে একবার একটু টেস্ট করে দেখতেই পারো। জাস্ট আমি যদি একটু কোণা করে তাকাই, একটু কোণা করে তাকাইলেই আমি দেখবো যে আয় হায়, আমার তো বস্তুটা কিছুটা কি হয়েছে, বস্তুটা কিছুটা উপরে উঠে চলে আসছে, বস্তুটা কিছুটা উপরে উঠে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা। তো এই বেসিক্যালি এইটাই কাহিনী। এইটা থেকে আমরা একটু সামনের দিকে আগাবো। তো আমরা এখান থেকে কি সামনের দিকে আগাবো এটা একটু বুঝে নেন, এইটা একটু বুঝে নেন। সেটা হচ্ছে, ওকে, এখনো লেখালেখি বন্ধ। গ্লাসে করতে পারেন, আপনি বালতিতে করতে পারেন, মগে করতে পারেন, যে কোনো জায়গায় করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এইখান থেকে দুই একটা জিনিস আমরা একটু খেয়াল করি। এই যে এইটুকু গভীরতা, এইটা তো বেসিক্যালি, এইটাকে আপনি কি বলতে পারেন? এইটাকে আপনি বলতে পারেন, এইটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, সরি, বিম্বের দূরত্ব বা আপাত গভীরতা। এইটাকে কি বলতে পারি আমরা? এইটাকে বলতে পারি হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, বা এইটাকে বলতে পারি হচ্ছে আপাত গভীরতা। তো বিম্বের দৈর্ঘ্য বা আপাত গভীরতা, এইটাকে ভি দিয়েও লিখতে পারো, অথবা এইটাকে এইচ প্রাইম দিয়েও লিখতে পারো। বিম্বের দৈর্ঘ্য বা আপাত গভীরতা, এটা সমান কি লেখা যায়? এটা সমান লেখা যায় হচ্ছে ভি বা এইচ প্রাইম। ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আপাত গভীরতার কথা। এখন বস্তুটা আলটিমেটলি কোথায় আছে? বস্তুটা তো আলটিমেটলি আছে পানির তলে। বস্তুটা আলটিমেটলি কোথায় আছে? বস্তুটা আলটিমেটলি আছে হচ্ছে পানির তলে। তাহলে এইখান থেকে কোন কালার দিয়ে আঁকবো? হলুদ কালার দিয়ে আঁকি। তাহলে দেখো, আমি কিন্তু একই লাইন বরাবর আঁকতে পারতেছি না, কারণ একই লাইন বরাবর আঁকলে তো আমার ওভারল্যাপ হয়ে যাবে। তো আমি ধরে নিলাম এইটা। তো এইটা বেসিক্যালি কি? এইটা বেসিক্যালি হচ্ছে বস্তুর, আরে দৈর্ঘ্য না, দৈর্ঘ্য না, দৈর্ঘ্য না, বিম্বের দৈর্ঘ্য না, বিম্বের অবস্থান লিখো। বিম্বের অবস্থান, বিম্বের অবস্থান, বিম্বের দৈর্ঘ্য কথাটা এখানে খাটে নাই। বিম্বের দৈর্ঘ্য হবে না, বিম্বের দৈর্ঘ্য হবে না, দুঃখিত, বিম্বের দৈর্ঘ্য কথাটা ফেলে দাও। তো এইটা কি? এইটা বেসিক্যালি হচ্ছে বস্তুর অবস্থান বা বস্তুর দূরত্ব। হ্যাঁ হ্যাঁ, অবস্থান বা দূরত্ব, বস্তুর অবস্থান বা প্রকৃত গভীরতা। বস্তুর অবস্থান বা প্রকৃত গভীরতা, এইটাকে লেখা যাবে হচ্ছে ইউ বা এইচ দিয়ে। বস্তুর অবস্থান বা প্রকৃত গভীরতা, এটাকে কি দিয়ে লেখা যাবে? এটাকে লেখা যাবে হচ্ছে ইউ বা এইচ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এইখান থেকে বেসিক্যালি আমরা কি করতে চাই? আমরা বেসিক্যালি ওই সংকট, সংকট কোণ তো এখানে আসবে না, এখানে আমরা স্নেলের সূত্র দিয়ে একটা ছোট কাজ করতে চাই। ঠিক আছে, আচ্ছা। তো খেয়াল করেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন, আমরা এখানে কিছু অ্যাঙ্গেল একটু ফিক্স করে নিব। এইটুকু যদি বুঝি, আমরা দুই একটা অ্যাঙ্গেল একটু ফিক্স করে নেই, তাহলে আমাদের জন্য একটু সহজ হবে। সেটা হচ্ছে, এই যে অভিলম্বটা আছে, সবাই একটু মনোযোগ দাও, লেখালেখি এখনো বন্ধ। এই যে অভিলম্বটা আছে, এই অভিলম্বের উপর আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছিল।
এই অভিলম্বের উপর আলোক রশ্মি গিয়ে আপতিত হয়েছিল, তাহলে এইটা কি হবে? এইটা হবে হচ্ছে আপতন কোণ আই। এটা হবে আপতন কোণ আই। এটা আশা করি বুঝতে কার কোনো সমস্যা নাই। এই হচ্ছে আপতন কোণ আই। এখন এইটা যদি আপতন কোণ আই হয়, এইখানটায় খেয়াল করো, এইখানটায় খেয়াল করো, এই অ্যাঙ্গেলটাও আই হবে না? কারণ দুইটা সমান্তরাল রেখা এবং এই আপত্তিত রশ্মিটা ছেদক হিসেবে চিন্তা করো। তাহলে কি বলছি যে এই হচ্ছে একটি সমান্তরাল রেখা যেটা হচ্ছে অভিলম্ব, আর এই হচ্ছে আরেকটি সমান্তরাল রেখা এবং এদের মাঝখানে এইটা হচ্ছে ছেদক। তো এইভাবে যদি চিন্তা করো, এই অ্যাঙ্গেলটা আই হইলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? আই হবে। খুব ক্লিয়ার কাট সিম্পল কথা। আচ্ছা, খুব ভালো, আপনি বুঝে ফেলতেন এইটা আই হইলে ওইটা আই হবে। আচ্ছা, এবার আমরা একটু আর এর কাছে যাব। তো আর এর কাছে আমরা যদি যাই, আর এর কাছে আমরা যদি যাই, তাহলে খেয়াল করেন আরটা আসলে কোনটা? আরটা হচ্ছে আসলে, দেখো না, আরটা হচ্ছে আসলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর। এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার প্রতিসরণ কোণ আর। এখন এই অ্যাঙ্গেলটা যদি প্রতিসরণ কোণ আর হয়, আবারও খেয়াল করো, এই হচ্ছে অভিলম্ব, এই হচ্ছে একটি সমান্তরাল রেখা এবং এই মনে করেন আরেকটি ছেদক যদি চিন্তা করি, তাহলে এইখানকার অ্যাঙ্গেলটা আর হইলে এইখানকার অ্যাঙ্গেলটাও কি হবে? আর হবে। এই অ্যাঙ্গেলটা যদি আর হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? আর হবে। অনুরূপ কোণ হয়ে যাচ্ছে না? দুইটাই সেম হয়ে যাবে, অনুরূপ কোণ হয়ে যাবে। তাহলে এইটা আর হইলে ওইটাও আর হবে। তাহলে এইখানে অ্যাঙ্গেলটা কত? এইখানে অ্যাঙ্গেলটাও হচ্ছে আর। আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার খেয়াল করেন, বেসিক্যালি এইটা যখন তোমরা এক্সপেরিমেন্টটা করবা, সেটা এরকম হবে যে বস্তুটাকে তুমি নিচের থেকে সরাসরি কিছুটা উপরে দেখবা। মানে ব্যাপারটা এরকম যে বস্তুটা যদি এইখানে থাকে, তুমি কখনো বিম্বটাকে এইখানে দেখবা না, বা কখনো বিম্বটাকে এইখানে দেখবা না। ডানে বামে তুমি কখনো দেখবা না, তুমি ডানে বামে কখনো দেখবা না, তুমি সরাসরি সবসময় একই সরল রেখা বরাবর দেখবা। তুমি সরাসরি একই সরল রেখা বরাবর বা, কারণ এখানে আমরা আসলে শর্টকাটের জন্য একটা আলোক রশ্মি দিয়ে মিটাই দিছি, বাট এখানে তো অজস্র আলোক রশ্মি বের হচ্ছে। তো মিনিমাম 2-3টা আলোক রশ্মি যদি আমরা আঁকতাম, আমরা দেখতাম যে সবগুলো আলোক রশ্মি পিছন দিকে টেনে আনলে এমন একটা জায়গায় মিলতেছে যেটা বস্তুর সরাসরি উপরে। সেটা কি? সেটা বস্তুর সরাসরি উপরে। আচ্ছা, এতগুলা কথা আমি কেন বলতেছি? এতগুলা কথা আমি এই কারণে বলতেছি, কারণ এই যে অভিলম্বটা আছে, এই অভিলম্ব থেকে এইটুকু যেই দূরত্ব, সেই দূরত্বটাকে আমি চিন্তা করলাম এইটা হচ্ছে এক্স। অভিলম্ব থেকে বস্তুর ভার্টিক্যাল লাইনের যেই দূরত্ব, সেই ভার্টিক্যাল লাইনের দূরত্বটা কত? সেই ভার্টিক্যাল লাইনের দূরত্বটা আমি ধরে নিলাম হচ্ছে এক্স। এটা আমি ধরে নিছি। আচ্ছা, তো এই যে এত কিছু ধরে নিছি, এত কিছু ধরে নিয়ে আমাদের লাভ কি হয়েছে? এখান থেকে আমরা কি বাইর করতে চাই? তো এই যে পানি মাধ্যম আছে, তো এই পানি মাধ্যমটা বেসিক্যালি 1 নাম্বার মাধ্যম। এই যে বায়ু মাধ্যমটা আছে, এইটা বেসিক্যালি 2 নাম্বার মাধ্যম। তো আমি এখান থেকে কি লিখতে পারবো? আমি লিখতে পারবো 1μ2 সমান হচ্ছে μ(2) ডিভাইডেড বাই μ(1) সমান হচ্ছে sin of i ডিভাইডেড বাই সাইন অফ আর। এত কষ্ট করারই তো কোনো দরকার ছিল না আমাদের। তো এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, ওকে, এখন খেয়াল করেন, এখান থেকে তো আপনি সাইন আই সাইন আর এর একটা সম্পর্ক বাইর করতে পারবেন। কিন্তু আমরা বেসিক্যালি কি চাই? আমরা বেসিক্যালি প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতা, অর্থাৎ এই যে গভীরতাটা আছে ভি আর এই যে গভীরতাটা আছে ইউ, এই দুইটার মধ্যে একটা সম্পর্ক বাইর করতে চাই। এই দুইটার মধ্যে সম্পর্ক বাইর করার জন্য আমি যেটা চিন্তা করে দেখলাম, এইটাও তোমরা এক্সপেরিমেন্ট করলে দেখবা, এই যে আপতন কোণটা, এই যে আপতন কোণটা, এটা আমরা আমাদের সুবিধার জন্য এইটাকে এত বড় করে আঁকছি। বেসিক্যালি এখানে আপতন কোণের মান অনেক ছোট হয়। এখানে প্র্যাকটিক্যালি যদি তুমি করতে চাও, তুমি এত দূরে দাঁড়ায় থাকলে তুমি বেসিক্যালি এই বস্তুটা দেখতেই পাবা না।
তোমাকে আসলে খুব কাছাকাছি অবস্থান করতে হবে, এটা বুঝে নাও। তোমাকে কি করতে হবে? তোমাকে খুব কাছাকাছি অবস্থান করতে হবে। তো বেসিক্যালি আই এবং আর খুবই ক্ষুদ্র। আই এবং আর কি? আই এবং আর খুবই ক্ষুদ্র। সুতরাং আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো সাইন আই সমান সমান হচ্ছে ট্যান আই এবং সাইন আর সমান সমান হচ্ছে ট্যান আর। ঠিক আছে, এটা প্র্যাকটিক্যালি করলেই আমরা বুঝবো যে আই এবং আর এর মান খুব ক্ষুদ্র হইতে হয়। বড় কোণে আপতিত হইলে ওইটা বেসিক্যালি আমার চোখ পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এখন এখান থেকে আসেন, এবার আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব। কোন দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব? একটা ত্রিভুজ নিয়ে কাজ করব যেখানে এই হচ্ছে একটা ত্রিভুজ, যেখানে এই বাহুটা হচ্ছে ভি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আর, এবং এই বাহুটা হচ্ছে এক্স। তাইলে এইখান থেকে আমি কি লিখতে পারবো? ট্যান অফ আর। ট্যান থিটা সমান কি লিখা যাবে? ট্যান থিটা সমান লিখা যাবে লম্ব ডিভাইডেড বাই ভূমি। সো এইটা হচ্ছে একটা কেস। আর আরেকটা কেসের জন্য আমি কি লিখবো? আরেকটা কেসের জন্য আমি লিখবো যে এই বাহুটা হচ্ছে ইউ, এই বাহুটা হচ্ছে এক্স। খেয়াল করো, অভিলম্ব থেকে বস্তু আর বিম্ব দুইটাই বেসিক্যালি একই দূরত্বে থাকবে। অভিলম্ব থেকে বস্তু যতটুকু দূরত্বে থাকবে, অভিলম্ব থেকে বিম্ব এত দূরত্বেই থাকবে। সো এক্স এর মান দুই ক্ষেত্রেই কমন। তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই। তাইলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ট্যান অফ আই সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এক্স ডিভাইডেড বাই হচ্ছে ইউ। এইটুকু আশা করি বুঝতে পারছেন। এখানে আমরা ট্যান আর এবং ট্যান আই এর দুইটা সম্পর্ক বাইর করছি। তো এই সমস্ত সম্পর্ক মিলায় এবং এই জায়গা থেকে আমরা যদি নিচে চলে আসি, আমরা লিখতে পারবো সুতরাং মিউ টু বাই মিউ ওয়ান সমান হচ্ছে ট্যান অফ আই ডিভাইডেড বাই ট্যান অফ আর। ট্যান আই সমান কি? ট্যান আই সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ইউ। ট্যান আর সমান কি? ট্যান আর সমান হচ্ছে এক্স ডিভাইডেড বাই ভি। তাহলে উপরে নিচে দেখো এক্স আর এক্স কাটা চলে যায়। সো এক্স যদি কাটা চলে যায় তাহলে এইখান থেকে লিখতে পারবো বা মিউ টু ডিভাইডেড বাই মিউ ওয়ান সমান হচ্ছে কি? ভি চলে যাবে উপরে, ইউ চলে আসবে নিচে। এটাকে মনে রাখো না, এটাকে মনে রাখলেই ঝামেলায় পড়বা। এইটা হচ্ছে আমাদের কি জানা লাগবে? আমাদের জানা লাগবে পানির প্রতিসরণাঙ্ক মিউ টু, সরি এটা তো মিউ ওয়ান, এটা কি মিউ ওয়ান। তো মিউ ওয়ান সমান আমি ধরে নিলাম হচ্ছে মিউ। এটা পানি হইতে পারে, এটা অন্য যে কোনো মাধ্যম হইতে পারে, গ্লিসারিন হইতে পারে, তরল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। আর এইটা যেহেতু বায়ু মাধ্যম, তাহলে মিউ টু সমান কি? মিউ টু সমান হচ্ছে ওয়ান। মিউ টু সমান হচ্ছে ওয়ান। আর মিউ ওয়ান এটা হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্কটা কত? মিউ। তাহলে এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো হচ্ছে মিউ টু এর ভ্যালু কত? মিউ টু এর ভ্যালু হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই মিউ সমান সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই ইউ। ভি ডিভাইডেড বাই ইউ, বা এইখান থেকে লিখতে পারবো মিউ সমান সমান, জাস্ট উল্টায় দিব, মিউ সমান সমান ইউ বাই ভি। দ্যাট মিনস হচ্ছে প্রকৃত গভীরতা, প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা। তো এই হচ্ছে প্রকৃত গভীরতা এবং আপাত গভীরতার ফর্মুলা। আনফরচুনেটলি এই ফর্মুলা আপনাদের বইতে, সব বইতে দেওয়াও নাই, কিছু কিছু বইতে হয়তো দেওয়া আছে কিন্তু প্রমাণটা দেওয়া নাই কোথাও। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। ফর্মুলাটা লিখে নেন জলদি।
যখন থিটার মান খুব ক্ষুদ্র হয়, সাইন থিটা সমান টেন থিটা কিভাবে হইল? যখন থিটার মান খুবই ক্ষুদ্র হয় তখন আমরা সাইন থিটা সমান টেন থিটা লিখতে পারি। থিটার মান খুবই ক্ষুদ্র হইলে আমরা সাইন থিটা সমান টেন থিটা লিখতে পারি। তো এইটা আমরা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে দেখছি বা আমরা জানি যে অনেক বেশি বড় কোণে আপতিত হইলে সেইটা বেসিক্যালি আমার চোখে পৌঁছাইতো না। আমাদের ছোট কোণে আপতিত হইলেই আমরা সেটাকে দেখতে পারবো। ছোট কোণে আপতিত হইলে আমরা সেটাকে দেখতে পারবো। অনেক বেশি বড় কোণে, হ্যাঁ স্ক্রিনশট নিলে নেন, মানা করছে কে? স্ক্রিনশট নিয়ে কি লাভ আমি বুঝলাম না, এগুলো সবই তো আমাদের অ্যাপে পাওয়া যায়। ঠিক আছে, ইসাক স্যারের এইটা তো রেডিয়ানে, রেডিয়ান কেন আসবে কোনো? ও আচ্ছা, অ্যাঙ্গেলের কথা বলতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইন সাইন আর ট্যান বসাইলে রেডিয়ান কেন লাগবে? সাইন আর ট্যান বসাইলে তো রেডিয়ান লাগবে না। রেডিয়ান লাগবে হচ্ছে যখন তুমি থিটার ভ্যালু বাইর করবা। যদি তুমি লিখো, কোথায় লিখবো, আমার বোর্ডের জায়গায় তো আমি দেখতেছি না, লিখে আবার মুছে দিতে হবে। যদি তুমি লিখো যে সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা, যদি তুমি এইটা লিখো সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা, তাহলে তুমি থিটার মান রেডিয়ানে বসাবা। এটা ঠিক আছে, সামওয়ান আস্কড যে থিটা রেডিয়ানে কিনা। তো সাইন থিটা সমান ট্যান থিটা সমান থিটা, এইটা তুমি থিটার মান রেডিয়ানে, বাট এটা তো অ্যাঙ্গেলের সাইন ফাংশন, অ্যাঙ্গেলের ট্যান ফাংশন, এখানে আবার রেডিয়ানের কি আছে বুঝলাম না। এখানে রেডিয়ানের কিছু নাই। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ফর্মুলা, এইটা মাথায় রাখবেন। মিউ সমান কি? মিউ সমান হচ্ছে প্রকৃত বাই আপাত। মিউ সমান হচ্ছে প্রকৃত বাই আপাত। না, এই সূত্রের প্রমাণ লাগবে না, এই সূত্রের প্রমাণ তোমার কোনো বইতে দেওয়া নাই। এবং আমাকে পাগলে দৌড়াইছে, এই জন্য আমি সূত্রের প্রমাণটা করে দিলাম। নাহলে তোরা বলতি এটা কোথা থেকে এসেছে, এটা কোথায় পেলেন, হ্যাঁ একটু দেখান আমাদেরকে, আমরা মানি না, আমরা এটা বিশ্বাস করি না। তপন স্যারের বই ব্যবহার করেন, ইসাক স্যারের বই আপনার না কিনলেও খুব বেশি সমস্যা নাই। একটা বই পুরা কমপ্লিট করেন, একটা বই এ টু জেড পুরাটা কমপ্লিট করেন। মাল্টিপল জিনিস দেখার দরকার নাই, মাল্টিপল জিনিস দেখার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা এখানেও একটা কথা আছে যে সব সময় হালকা মাধ্যম বায়ু হবে কিনা। তো এইটা তো বেশিরভাগ ক্ষেত্রে এইটা অবজারভারের পয়েন্ট অফ ভিউ। এই যে বস্তুটার আপাত গভীরতা আমি দেখতেছি, আপাত গভীরতা, এটা বেসিক্যালি কি? এটা বেসিক্যালি অবজারভার দেখতেছে, আমি দেখতেছি, এই যে আমি চোখ লাগায় দেখতেছি। তো এটা বেসিক্যালি অবজারভার, মানুষের পয়েন্ট অফ ভিউ। এখন মানুষ তো সচরাচর বাতাসেই থাকে, মানে আমরা তো বায়ুমণ্ডলেই বাস করি, তাই না? তো অন্য মাধ্যমে তো আমরা থাকি না। তো হ্যাঁ, সচরাচর আমরা এটা বাতাসের জন্যই চিন্তা করবো। আছেন আছেন আছেন, অঙ্ক করি, গল্প করতে করতে দিন গেল গা। যতই ভাবি পড়াবো আজকে এক গাদা জিনিসপত্র, কিছুই পড়াতে পারি না। তোদের 3 ঘন্টা করে ক্লাস। এই সৌরভ দাদা কোন দিন জানি তোদের রাত 12টা পর্যন্ত ক্লাস নিয়েছে। আমাকে একটু জানা তো ঘটনা সত্যি কিনা। অঙ্কের প্রশ্নটা পর, অঙ্কটা সলভ কর, আমাকে একটু জানা যে সৌরভ দাদা একদিন রাতের 12টা পর্যন্ত তোদের ক্লাস নিয়েছে কিনা। গভীরতা মিটারে দেওয়া থাকবে, সেন্টিমিটারে দেওয়া থাকবে, কিচ্ছু যায়। হ্যাঁ, 1টা পর্যন্ত। ভাই এমনিতেই আমার নাকের জল চোখের জল এক হয়ে যাচ্ছে, তার উপরে আমার রুমমেট বাসায় রইছে। তো তোমার কি বাকি সব ক্লাস শেষ? এরপরেই আমাদের 4টা পোল আছে। তো আপনি যদি দেশ ও জাতিকে একটু সহায়তা করেন। সর্বোচ্চ 11:15। বুঝলাম না আমি কিছু। ক্লাস বাড়াবো তাই বলে রাইতের 12টা পর্যন্ত আমি একাডেমিকের ক্লাস নিব না? কি অ্যাডমিশনের স্টুডেন্ট নাকি ওরা? এই কি হয়েছে? একটি ছোট মুদ্রার উপর, টাকা টাকা মুদ্রা মানে সরি, ছোট মুদ্রার উপর 10 সেন্টিমিটার পুরু এবং 1.5 প্রতি স্মরণাঙ্ক যুক্ত একটি আয়তাকার কাচের ব্লক রাখা হলো। তার মানে ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হইতে হচ্ছে যে এইখানে এনাম ভাই আমাদেরকে সালামি দিছে। এনাম ভাইয়ের মতো একটা ভালো মানুষ আমাদেরকে সালামি টালামি দিচ্ছে, বিদেশি মুদ্রা, বিদেশি মুদ্রা আমাদেরকে সালামি দিচ্ছে, এই সেই বিদেশি মুদ্রা। এনাম ভাইয়ের সালামি বিদেশি মুদ্রা।
ঠিক আছে, এটা লিখে রাখবি, এনাম ভাইয়ের সালামি, বিদেশি মুদ্রা। আচ্ছা, তো এই বিদেশি মুদ্রার উপরে আমরা কি করছি, আমরা তো আবার দুষ্টুর দল, আমাদের একটু ফিজিক্স টিজিক্স না গুতাইলে ভালো লাগে। আমরা এটার উপর হিঙ্গ হিঙ্গ বলে একটা কাচের প্লেট বসায় দিছি। এটা আমরা ব্রিলিয়েন্ট না, কাচের প্লেট বসায় দিছি আমরা, কি যে ব্রিলিয়েন্ট আমরা। তো এই যে কাচের প্লেট দেওয়া আছে, এই কাচের প্লেটের পুরুত্ব বা গভীরতা যেইটাই বলি না কেন, সেইটা কত দেওয়া আছে, সেইটা দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার। এবং এই কাচের প্লেটের প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে, প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.5। তো এখন উপর থেকে দেখলে এটাকে তো বেসিক্যালি কিছুটা উপরে দেখা যাবে। তো কিছুটা উপরে কোথায় দেখা যাবে, আমি ধরে নিলাম যে এটাকে এইরকম কোনো একটা জায়গায় দেখা যাচ্ছিল। তো এই দূরত্বটাকে আমি যদি বলি এটা হচ্ছে প্রকৃত গভীরতা ইউ, এই দূরত্বটাকে আমি যদি বলি এইটা হচ্ছে আপাত গভীরতা ভি। তাহলে উপর থেকে দেখলে আমাদেরকে সোজাসুজি এইটাই জিজ্ঞেস করছে, উপর থেকে দেখলে মুদ্রার অবস্থান কোথায় হবে, তার মানে ভি এর ভ্যালু বাইর করতে বলছে। তাহলে মিউ সমান আমরা কি জানি, মিউ সমান আমরা জানি হচ্ছে প্রকৃত বাই আপাত, দ্যাট মিনস হচ্ছে ইউ বাই ভি। বা আমরা এখান থেকে ভি এর ভ্যালু বাইর করতে চাই, তাহলে ভি এর ভ্যালু হচ্ছে ইউ ডিভাইডেড বাই মিউ। ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার ডিভাইডেড বাই মিউ এর ভ্যালু কত, 1.5। তাহলে 6×15 = 90, তা মানে 6 এর চাইতে একটু বেশি আসবে আর কি। 10 ডিভাইডেড বাই 1.5, 6.67। বা এইখান থেকে ভি ইকুয়ালস টু কত, ভি ইকুয়ালস টু 6.67 সেন্টিমিটার। আমাদের এইটাকে মিটারে নেওয়ার আসলে খুব বেশি দরকার নাই, আমাকে তো কোয়েশ্চেনে সেন্টিমিটারেই ডেটা দেওয়া আছে, আমরা সেন্টিমিটারেই অ্যান্সার রাখি না কেন। হুতুসুন এটাকে মিটারে টিটারে নিয়ে এই যে লিজেন্ড, কতিপয় লিজেন্ড মানে রেলগাড়ির মতো 0.066, ঠিক আছে, দরকার নেই, এটাকে সেন্টিমিটারে নেওয়ার দরকার নাই, ভাই সরি, এটা মিটারে নেওয়ার দরকার নাই। মানুষ সুইমিং পুলে আছে, বস্তু উপরে আছে, ওকে ফাইন, তুই আমার চাইতে অ্যাডভান্স হয়ে গেছিস তাহমিদ, আমার খুব ভাল লাগছে তোর কথাটা, তুই এটা নিজে চেষ্টা করিস, তুই এটা নিজে চেষ্টা করিস। আহ দাঁড়া, দাঁড়া, অঙ্কটা বানাইতে পারলে বস আসেন না। ওকে, ওকে আসেন, ওকে আসেন, আমরা আমরা কয়েকটা পোল কোশ্চেন সলভ করি, আমরা কয়েকটা পোল কোশ্চেন সলভ করি, যে টপিকগুলো পড়লাম এর মধ্যে দুই একটা আগের টপিক, এসএসসির দুই একটা টপিক আমরা একটু ঝালাই করব, এইচএসসির বাকি টপিকগুলো আমরা দেখবো আজকের ক্লাসে আমরা যা যা পড়ছি। এবং বেশ কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দিব, বেশ কয়েকটা ম্যাথ হোমওয়ার্ক দিব, এগুলা ঠিকঠাক মতো করে গ্রুপে দিবেন। ভুল হইলে আমি ফিডব্যাক দিব, যদি দেখি বেশিরভাগ মানুষের ভুল হয়েছে তাইলে আমি নেক্সট ক্লাসে আবার দেখায় দিব, ঠিক আছে, বাট চেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে, লঞ্চ করো না। ওকে, কি বলছে কোশ্চেন পড়েন। আলোর প্রতিফলন রিলেটেড কথা, প্রতিফলন নিয়ে আমরা এসএসসি তে পড়ে আসছি, এইচএসসি তে আমরা প্রতিফলনের কথা একেবারেই বলি নাই, দরকার নাই, আসবে না, তারপরও কোশ্চেন একটা পাইছি, সলভ না করলে ভালো লাগতো না, তাই সলভ করব। কি বলছে, একটি পর্দা থেকে 30 সেন্টিমিটার দূরে একটি মোমবাতি রাখা আছে, পর্দার উপর মোমবাতিটির একটি 3 গুণ বিবর্ধিত বিম্ব আসবে, আমাদের প্রতিসরণীয় বিবর্ধন আছে, 3 গুণ বিবর্ধিত বিম্ব পেতে হলে তোমাকে কত ফোকাস দূরত্বের দর্পণ ব্যবহার করতে হবে, আমাকে ফোকাস দূরত্বটা কত এইটা বের করতে বলছে। একটু মাথায় লাড়াচাড়া দেন, খুব সহজ, আমাদের আলোর প্রতিফলনের একটাই সূত্র ছিল এসএসসি তে, সেই সূত্র অনুযায়ী আমরা এই ম্যাথটা বেসিক্যালি সলভ করব। শুরু করে দেন, শুরু করে দিছেন আশা করি, পোল লঞ্চ করে দিছি।
পর্দা থেকে 30 সেন্টিমিটার দূরে মোমবাতি রাখা আছে। তো এটা ডেফিনেটলি পর্দা থেকে মোমবাতির দূরত্ব, বস্তুর দূরত্ব। মোমবাতির উপর 3 গুণ বিবর্ধিত বিম্ব পেতে হলে দ্যাট মিনস এম ইকুয়ালস টু হচ্ছে ভি বাই ইউ, দ্যাট মিনস বিবর্ধনের ভ্যালু 3, দ্যাট মিনস ভি সমান সমান হচ্ছে থ্রাইস ইউ। তো আমরা কি বাইর করতে চাই? আমরা বাইর করতে চাই হচ্ছে ফোকাস দূরত্ব কত হবে। ফোকাস দূরত্ব কত আমরা বের করতে চাই। বের করতে পারছেন? দেখি, এন্ড করেন দেখি। চমৎকার, 118 জন ট্রাই মারছেন, 30 জন মাত্র মিলাইছেন। সেজুতি, লাভ ইউ বাচ্চা। বাইতুল আতিক হিমেল, বেটা তোর নাম আজকে প্রথম দেখলাম। ফারহানা আফরিন মৌ, তাহসান হাবিব তামিম এবং তুহিন মাহমুদ, ভেরি গুড। আচ্ছা, তো যেটা হয়েছে জাতীয় সূত্র আমরা জানি 1/v প্লাস 1/u ইজ ইকুয়ালস টু 1/f। ভি এর মান হচ্ছে থ্রাইস ইউ, বা এইখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই থ্রাইস ইউ প্লাস 1/u সমান 1/f, বা এইখান থেকে থ্রাইস ইউ যদি আমি লসাগু করি তাইলে এখানে আসবে 1 প্লাস 3, দ্যাট মিনস আসবে 1/f, দ্যাট মিনস এখানে কত আসবে? এখানে আসবে 4 ডিভাইডেড বাই 3u। তো আমরা হচ্ছে f এর ভ্যালু চাই বেসিক্যালি, বা আমরা লিখতে পারবো f সমান কি হবে? f সমান আসবে থ্রাইস ইউ ডিভাইডেড বাই 4, thrice u divided by 4, that means 3 into 30 divided by 4 সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে 90/4, that means 45, that means 22.5, 22.5 সেন্টিমিটার। তো 22.5 সেন্টিমিটার, এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। অনেকে কমেন্টেও রিপ্লাই দিছেন, আশা করি পার্সেন্ট ঠিকঠাক মতো। এসএসসির কনসেপশন একটু ঝালাই করে নিলাম, বাকি সবগুলা আমাদের আজকের ক্লাসের টপিকের ভিতর থেকে। তো কোয়েশ্চেনটা আমরা একটু পড়ে নেই। খুবই সহজ, খুবই সহজ। 3 মিটার গভীর একটি পুকুরের তলদেশ প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে? তার মানে ব্যাপারটা এরকম যে আমি শুধু একটা পাথর বা একটা কয়েন পানিতে ফেললে সেইটারই উপরে দেখা যায় এরকম না। আমি যদি কোনো জলাধার, কোনো পুকুর, পুষ্কুনি, ডোবা, ডোবা তো একটু বিশ্রী হয়ে যাচ্ছে, মানে যে কোনো পুকুরের বা সুইমিং পুলের গভীরতাও যদি আমি সাইডে দাঁড়ায় পরিমাপ করতে চাই, আমি কিন্তু সেটাকে কম দেখব। আমার মনে হবে সুইমিং পুলটা আসলে 2 ফিট, আসলে সুইমিং পুল হয়তো 3 ফিট। ঠিক আছে? তো মারেন মারেন, মেরে দেন। প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে? তো এইখানে আমি টাইম পাই নাই, আমি একটু গ্যাঞ্জাম করতে পারতাম অপশনগুলোর মধ্যে। প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে, তোমাকে কিন্তু ভি বাইর করতে বলে নাই। তোমাকে ভি বাইর করতে বলে নাই, মানে ভি অ্যান্সার চায় নাই। আমি চাইলে ভিটাকে, মানে ভি এর যে দৈর্ঘ্যটা আসবে সেটার অ্যান্সারে রেখে দিতে পারতাম, তাহলে অনেকেই হয়তো ভুল টুল করতি। তাহলে নেক্সটে এটা করতে হবে। যাই হোক, প্রকৃত অবস্থান থেকে কত উপরে দেখা যাবে, তার মানে ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে এই, মনে করি তার প্রকৃত গভীরতা ইউ, কিন্তু সেইটাকে দেখা যাচ্ছে মনে করো এই গভীরতায় ভি। তো কত উপরে দেখা যাবে? তো আমাকে বেসিক্যালি এইটুকু বাইর করতে বলছে, আমাকে বাইর করতে বলছে ইউ মাইনাস ভি সমান কত। বস এন্ড করেন। তাহলে পানির প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33, সো মিউ ইকুয়ালস টু কি? মিউ ইকুয়ালস টু হচ্ছে ইউ বাই ভি, দ্যাট মিনস 1.33, বা এইখান থেকে ভি সমান হচ্ছে ইউ এর ভ্যালু 3 মিটার ডিভাইডেড বাই 1.33, দ্যাট মিনস এটা তো 2.66 আসবে বোধহয়, মানে 2 পয়েন্ট সামথিং আসবে। 3 ডিভাইডেড বাই 1.33, দ্যাট মিনস আসবে হচ্ছে 2.25, রেলগাড়ির মতো অনেক কিছু। 2.26 লিখে দিব। তো এইখানে কত আসে? এইখানে আসে হচ্ছে 2.26 মিটার। তো যদি 1 নাম্বার অপশনটাই আমি এই কাজটা করতাম, কেন যে করলাম না, যে এখানে লিখে দিলাম 2.26 মিটার, গণহারে সবাই ক নাম্বার দাগাইতি। হ্যাঁ, গণহারে সবাই ক নাম্বার দাগাইতি।
আচ্ছা, এই অঙ্ক আগের বারের চেয়ে বেশি মানুষজন করছে। জায়েদ মোহাম্মদ তাজ, সেজুতি, ওয়ান্স এগেইন, আরিবা জান্নাত, মুগ্ধ এবং তুহিন মাহমুদ। ভেরি গুড বাচ্চা লোক। তাহলে আমরা ইউ মাইনাস ভি কদ্দুর উপরে দেখা গেছে সেটা বাইর করতে চাই। সুতরাং ইউ মাইনাস ভি সমান 3 মাইনাস 2.26, তার মানে 74। দ্যাট মিনস 0.74 মিটার। এক্সাক্ট নাও মিলতে পারে, তো হ্যাঁ 0.744 রেলগাড়ির মতো একটা ভ্যালু আছে, তো 0.744 মিটার। এই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। নেক্সট পোলটা, কোয়েশ্চেনটা পড়ে নেই, কোয়েশ্চেনটা পড়ার পরে পোলটা লঞ্চ করে দিব। বলে দিচ্ছি, স্নেলের সূত্র দিয়ে করতে হবে। স্নেলের সূত্র প্রথম ক্লাসে মোস্টলি স্নেলের সূত্র পড়ছিলাম। তো বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 3/2 মুখস্থ, যেটা বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাইলে এইটা বেসিক্যালি ল্যামডা এট এয়ার দেওয়া আছে। কাঁচে তরঙ্গ দৈর্ঘ্যটা কত, ল্যামডা এট গ্লাস কত, এইটা বাইর করতে বলছে। বায়ুর জন্য আমরা জানি 1, কাঁচের আল্লাহ কইরেই তো দিচ্ছেন ভাই, ওরা আর কি করবে। কাঁচের জন্য এটা হচ্ছে 3/2, মারেন। বুঝলাম না, স্লো পড়াইলাম নাকি, কয়টা অঙ্ক করাইলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। হতাশ। দেখি, ক্লোজ করেন। কয়জন কারেক্ট অ্যান্সার দিছে? আরে সাবাস, সেরা। 60 জনের কাছ থেকে কারেক্ট অ্যান্সার পাইছি। ওয়ান্স अगेन জায়েদ মোহাম্মদ তাজ, বেটা তোকে রেগুলারই পাচ্ছি। তুই কোন কলেজ? তোকে কমেন্টে কখনো পাই না, তুই হয়তো চুপি সারে ক্লাস করিস, পড়ালেখা করে চলে যাস, ভালো ছেলে। কোন কলেজ টলেজ এগুলা গ্রুপে জানাইছে, এখন আমি তোদের কমেন্ট দেখতে পাচ্ছি না। এরপর সুভানাকে পাইছি, শাহেদ, ফারহানা আফরিন, মৌ, মাহিম, সেজুতি, তুমি ছুটে গেছো, টপ 5-এ নাই। আচ্ছা, তো এটা খুব সহজ, আমরা জানি মিউ অফ এয়ার ডিভাইডেড বাই মিউ অফ গ্লাস, বেসিক্যালি মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ সি। তো মিউ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ ল্যামডা। আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে মিউ এর সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক। সো মিউ এ বাই মিউ জি সমান হবে হচ্ছে ল্যামডা জি ডিভাইডেড বাই ল্যামডা এ। তো মিউ এর ভ্যালু তো 1, মিউ এর ভ্যালু 1, সেটা লিখলাম না, ল্যামডা এ দিয়ে উপরে গুণ করে দাও, তাহলে ল্যামডা এ ডিভাইডেড বাই মিউ জি সমান সমান হচ্ছে ল্যামডা অফ জি। তাহলে ল্যামডা এর ভ্যালু কত, ল্যামডা এর ভ্যালু হচ্ছে 4800 অ্যাংস্ট্রম ডিভাইডেড বাই এটা হচ্ছে 3/2। তাহলে 3 ষোলো 48, 16 দুগুণে 32, অ্যান্সার আসবে হচ্ছে 3200। তাজুল, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এইটা। এইচএসসি পরীক্ষাতে তো আসবেই, সেই সাথে এইটা বুয়েট অ্যাডমিশন টেস্ট, আইআইটি অ্যাডমিশন টেস্ট, এমআইটি অ্যাডমিশন টেস্ট, সকল জায়গায় খুবই গুরুত্বপূর্ণ। তো তুমি সাথে থাকো আমার, সাথে থাকো, তুমি সাথে থাকো। আমি অ্যান্সার দিচ্ছি তোমাকে। ওকে, 3200। ওকে, লাস্ট পোল আমরা দেখে নেই। এইটাও খুবই মজার মিষ্টি একটা এমসিকিউ, এইটাও আমাদের ওই স্নেলের সূত্র অনুযায়ী করতে হবে। এইটাও আমাদের স্নেলের সূত্র অনুযায়ী করতে হবে। কি বলছে, বায়ু থেকে অন্য কোনো মাধ্যমের ভিতর আলোক রশ্মি প্রবেশ করার পর তার বেগ 15% হ্রাস পায়, ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক কত? তো আমি ধরে নিলাম গ্যাঞ্জাম না করে প্রতিসরণাঙ্কটা হচ্ছে মিউ। বায়ু যেহেতু বলে দিছে, বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, বায়ুর প্রতিসরণাঙ্ক হচ্ছে 1, আমরা জেনে গেছি। লঞ্চ করে দেন, তো সলভ করে ফেলেন। মিষ্টি একটা এমসিকিউ, এইটাও আশা করি অনেকেই পারবেন। স্নেলের সূত্র রিলেটেড।
মানেন। হুম, সংখ্যা এত কমে আসছে কেন? 32 জন মাত্র কারেক্ট অ্যান্সার দিছে। ফাতেহা, আনিসা, জায়েদ মোহাম্মদ তাজ। একটু খুঁজে বের করো তো এই ছোকরাটা কোথায় থাকে, বাসা কোথায়? ঠিক আছে। মুগ্ধ, ফারহানা আফরিন, মৌ, সেজুতি। ওকে, সো কাহিনী খুব সিম্পল। যেহেতু আলোক রশ্মির বেগের কথা হচ্ছে, তাইলে আমি লিখতে পারি হচ্ছে মিউ অফ এয়ার ডিভাইডেড বাই মিউ সমান সমান হচ্ছে পি ডিভাইডেড বাই পি অফ এয়ার। এখন বেগ 15% হ্রাস পাইছে, তার মানে আসলে কি? তার মানে হচ্ছে এই সি এর মান কত? এই সি এর মান হচ্ছে 1 মাইনাস 15% অফ সি এ। তার মানে কি? 0.85 অফ সি এট এয়ার ডিভাইডেড বাই সি এট এয়ার। তাহলে সি এট এয়ার কাটা। আমরা মিউ এর মান চাই, তো মিউ এর মান চাই, মিউটারে ওই পাশে পাঠাই বা মিউ বা এই পাশেই রাখি। মিউ অফ এয়ার ডিভাইডেড বাই 0.85 সমান সমান হচ্ছে মিউ, দ্যাট মিনস 1 ডিভাইডেড বাই 0.85। এটা করলে কত আসবে? 1 পয়েন্ট সামথিং আসবে। এর কি সবগুলোই তো আসবে মনে হচ্ছে। 1 ডিভাইডেড বাই 0.85 করলে আসে হচ্ছে 1.7647, রেলগাড়ির মতো অনেক কিছু। 1.17647, 17647 আর লিখবো না। তো এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি 1.18। এইটাকে আমরা লিখতে পারি হচ্ছে 1.18। ঠিক আছে, ওকে ফাইন। এ হয়, হ্যাঁ হ্যাঁ, এ হয়, এ হয়েছে। এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, 1.18। 1.18, দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, ভেরি গুড। সবগুলো অ্যান্সার হইছে, এটা অবভিয়াসলি ভালো। পজিশন ম্যাটার করে না, সেটা ঠিক আছে, বাট একটু দ্রুত করতে পারাটাও ভালো। দ্রুত করতে পারাটাও ভালো, আমাকে টাইমের মধ্যে তো কভার করতে হবে। সোহানা বাবু 1 বলে যাচ্ছ কখন থেকে? সোহানা, সোহানা শুনলেই আমার খালি মাসুদ রানার কথা মনে পড়ে। অদ্ভুত, অদ্ভুত, অদ্ভুত। সোহানা, কিসের অ্যান্সার 1 বাচ্চা? 1 কোত্থেকে আসছে আমি এটা বুঝি নাই। এই হচ্ছে আমাদের ম্যাথ, কোনো কিছু না বুঝলে বলেন। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা তাজুল ভাই, তাজুল ভাই, হ্যাঁ হ্যাঁ, তোর সাথে আমার আইআইটি তো বেশি পুরান হয়ে গেছে, এমআইটি তে দেখা হবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। মানে আমাদের দেশে যেরকম বুয়েট, ইন্ডিয়াতে বা মোটামুটি সাবকন্টিনেন্ট আছে আইআইটি, এরকম পুরো ওয়ার্ল্ডে হচ্ছে এমআইটি। এমআইটি 1 - 15% কেন? আপনাকে বলছে বেগ 15% হ্রাস পায়। কোয়েশ্চেন পড়স না নাকি? এই বেগ 15% হ্রাস পায়। তো 15% হ্রাস পাইছে কোত্থেকে? শুরুর বেগ থেকে 15% বেগ হ্রাস পাইছে। ফিডার কিনে দিব কিন্তু। 1 - 0.15, দ্যাট মিনস 0.85 অফ সি অফ এ। বুঝি? কত সহজ! কি যে করিস না তোরা, কি যে করিস! আমার নাম নিলেন না কেন? তুই তো আমাকে বিকাশ করিসনি, তুই আমার পার্সোনাল নাম্বারে লাখ দশেক টাকা বিকাশ করে দে, আমি তোর নামই নেবো, খালি ক্লাসে এসে দাঁড়াবো, আমি শুধু তোর নামই পড়বো, আর কোনো ফিজিক্স পড়া হবে না। হ্যাঁ, 10 লাখ টাকা বিকাশ করে দিস। ক্যাশপাতের খুব সংকট যাচ্ছে, মাসের শেষ দিক, বুঝিস তো তোরা। কি যে বলবো। আচ্ছা, অঙ্ক তো অনেকগুলা আছে। হুম, এই অঙ্কটা আমি নিজে করাইতে চেয়েছিলাম, তো অঙ্কটা দিচ্ছি। এটা হোমওয়ার্কে দিচ্ছি, বাট এই অঙ্কটা আমি করাই দিব ক্লাসে। এটা আমার খুব পছন্দের অঙ্ক। তো এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 2। এর আগে একটা হোমওয়ার্ক দিছিলাম, এইটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। অদ্ভুত, এটা তোমরা যে কি করো!
16780 আমাকে বিকাশ করার আগে একটা কল দিবা, বিকাশ করব নাম্বারটা ঠিক আছে কিনা। তো এই নাম্বারটা কল দিয়ে তারপর বিকাশটা করে দিবা। তো এটা হচ্ছে HW নাম্বার 2 আর এই হচ্ছে HW নাম্বার 3। ঠিক আছে, তো এইটুকু করেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আমাকে একটু এইটা বলবেন, আমি লাস্ট আপনারা যারাই আছেন, অনেক মানুষজন আছেন, সেটা হচ্ছে মানে আমরা কি বেশি স্লো যাইতেছি? মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের গত দুইটা ক্লাসে মানে লেকচার নাম্বার 2, লেকচার নাম্বার 3, এই দুইটা লেকচারে আমাদের পেস ঠিক আছে বলে আমি মনে করতেছি। বাট আজকের ক্লাসে আমার অঙ্ক ছিল ধরো 9টা 10টা অঙ্ক ছিল, কিন্তু 9টা 10টা তো অঙ্ক করতে পারি নাই, হয়তো 6টা 7টা অঙ্ক করাইছি। তো মানে স্পিড বাড়ায় দিলে কি তোমাদের সমস্যা হবে কিনা, মানে তোমরা কোপ আপ করতে পারলে আমি আসলে স্পিড বাড়াই দিতে পারি, আমার তো সমস্যা নাই, কিন্তু এটা তোমরা আমারে জানাইও আর কি। ঠিক আছে, আমিও এটাই মানে আমি তো সৌরভ ভাইয়ার মতো রাত 12টা পর্যন্ত ক্লাস নিতে চাই না। আমার কথা হচ্ছে ক্লাস আপনারা নর্মাল টাইমেই করেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস আপনি 10-15 মিনিট বেশি করতে পারেন। কোনোদিন রুচি আসলে সেদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা পড়াইলাম। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে জুলাই চ্যালেঞ্জে প্রশ্ন করা হবে। হ্যাঁ, আজকে পর্যন্ত যা পড়াইছি এইটুকু পর্যন্ত জুলাই চ্যালেঞ্জে প্রশ্ন করা হবে। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা, স্পিড বাড়াইতে বলছে জনগণ আমাকে। ঠিক আছে, ঠিক আছে, আবার স্পিড কমাইতে বলতেছে, বেশ অদ্ভুত অদ্ভুত। ঠিক আছে, ওকে, ঠিক আছে মিশাল, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, তাইলে আমরা নেক্সট ক্লাস থেকে আরেকটু স্পিড আপ করবো আর কি। ঠিক আছে, তো আমরা এখনো বেসিক জিনিসপত্র পড়তেছি আমাদের। এই টপিকগুলা আমি নেক্সট ক্লাসেও কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম পড়বো, কালকেই ক্লাস আছে বেসিক্যালি আমাদের, আগামী কালকেই। তো আগামী কালকের ক্লাসে এই ম্যাথগুলা যেগুলো হোমওয়ার্ক দিছি সেগুলা আমরা সলভ করব। হোমওয়ার্কগুলো তোমরা ট্রাই করো, হোমওয়ার্কগুলা মজার, সেই সাথে কয়েকটা নতুন ম্যাথও করব। এবং এরপরে আমি একটু বলে দেই, আমি শুরুতে বলতেছিলাম আমাদের বইয়ের টপিক অনেক র্যান্ডম দেওয়া আছে। তো এরপরে আমরা প্রিজম শুরু করব, প্রিজম। তো প্রিজম নিয়ে যদি তোমাদের আইডিয়া না থাকে একটু বই ঘাটাঘাটি করে প্রিজমটা দেখে রাখতে পারো। ঠিক আছে, বাট আমাদের এই টপিকে আরো কিছু ম্যাথ বাকি আছে, এই টপিকে আরো ম্যাথ বাকি আছে, সেগুলো আমরা সলভ করব, তারপরে আমরা প্রিজমটা স্টার্ট করব। প্রিজম নিয়ে হয়তো আমরা 1.5 ক্লাস 2 ক্লাসের মতো পড়াশোনা করব। এরপরে আমরা লেন্সের দিকে যাব, লেন্স নিয়ে অনেক কথাবার্তা আছে। ঠিক আছে, কম বুঝলে হবে না জুবায়ের, কম বুঝলে হবে না, ঠিকঠাক মতো বোঝার চেষ্টা করতে হবে, ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, বই পড়তে গেলে মাথা ঘুরে, তোর শরীর দুর্বল, তুই খাওয়া দাওয়া কর, ডিম দুধ খা। ঠিক আছে, তুই দুর্বল এই জন্য মাথা ঘুরে। ঠিক আছে, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, লাভ ইউ বাচ্চা লোক, আসসালামু আলাইকুম। আয়েশা সিদ্দিকা, তুমি আমাকে ইনবক্সে নক করবা, আমাকে ইনবক্সে নক করবা, বা তুমি গ্রুপের যে কোনো একটা পোস্টে আমাকে ট্যাগ কইরো, তো আই উইল গেট ব্যাক টু ইউ। ঠিক আছে আয়েশা, আয়েশা বুঝতে পারছি। আজকের ক্লাস বুঝছেন, আজকের ক্লাস বুঝছেন? নতি মানে হচ্ছে বাঁকা হয়ে থাকা, বাঁকা হয়ে থাকা, এটাকে বলে হচ্ছে নতি। এই যে বাঁকা হয়ে আছে এইটাকে বলে হচ্ছে নতি। এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে নতি কোণ বা আনতি কোণ। আনতি কোণ। তাহলে তুই আমার সাথে যোগাযোগ করবি কেমনে আয়শা? আচ্ছা, দেখতেছি, বই সবটুকু পড়বেন, বইয়ের সবটুকু পড়বেন, বইয়ে আমরা যা যা টপিক কভার করছি ওই টপিকগুলো সব পড়েন। এই টপিকগুলোর সাথে প্রিজমটা একটু পড়ে নিয়েন, এই টপিকগুলোর সাথে প্রিজমটা একটু পড়ে নিয়েন। ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, লাভ ইউ, গুড নাইট, দেখা হবে আল্লাহ বাঁচায় রাখলে কালকে। দোয়া করিস আমাদের সবার জন্য, আমার জন্য, মাহমুদুল্লাহ ভাইয়ের জন্য, ইনাম ভাইয়ের জন্য, সবার জন্য দোয়া করিস। আল্লাহ হাফেজ, গুড নাইট।